হ্যালো এভরিওয়ান, আমার সাউন্ড আসছে? গুড ইভিনিং সকলকে। গুড ইভিনিং। আজকের ক্লাসে আমি জানিয়ে দিয়েছিলাম যে এই উইকে আমাদের এজেন্ডা কি আছে। এই মুহূর্তে আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে জেনারেল ইংলিশ। এবার থেকে আমরা ইংরেজিটাকে শুরুর দিক থেকেই পড়ব, কারণ তোমরা যেহেতু তোমাদের অলরেডি একটা প্রিলিমস দিয়ে এসেছো পড়াশোনা করে, এবার তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে ইংরেজির প্র্যাকটিসের হ্যাবিটটা তোমাদেরকে রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কেন এই প্র্যাকটিসের হ্যাবিটটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কারণ বাকি জিএস সাবজেক্টগুলো এবার খুব স্ট্যান্ডার্ড ওয়েতে তোমাদেরকে পড়তে হচ্ছে। সেই কারণেই কিন্তু এই সমস্যাটা হবে। তাই সব কিছুকেই সমান্তরাল ওয়েতে নিয়ে যেতে হবে। শুনতে সমান্তরালটা যতটা সুন্দর লাগছে, সমান্তরালভাবে নিয়ে যাওয়াটাই সব থেকে কঠিন ব্যাপার। ওকে, তো আমরা আজকে ইংরেজি প্র্যাকটিস করব। তো এরকম সব কিছুই চলতে থাকবে যেভাবে চলছে। তো এই মুহূর্তে প্রত্যেকটা প্রশ্ন করার পর তোমাদের কাছে প্রায় 30 সেকেন্ড সময় থাকবে এবং 30 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে জবাব দিতে হবে। তারপর তোমরা রাইট আনসারটা পেয়ে যাবে। ক্লাসের শেষে এই পিডিএফ অ্যালং উইথ দ্য আনসার কি তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং এই রেকর্ডেড ক্লাসটা, এই রেকর্ড ক্লাসের যে ডেটে ক্লাসটা হচ্ছে সেই ডেট অনুযায়ী ইউটিউবে আনলিস্টেড হয়ে আপলোডেড হয়ে যাবে। তোমরা যে কোনো বছরের যে কোনো সময় 2025-26 হলেও তোমরা ক্লাসটা সার্চ করে পেয়ে যাবে, যতক্ষণ তোমরা আমার ব্যাচে থাকবে। ওকে, তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। কারো কোনো ডাউট আছে? এবং এই ক্লাসটা শুরু করার আগে একটা কথা আমি একটু তোমাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে লাস্ট যে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023 আমরা দেখেছি, তো 2023-এ একটা বিষয় আমার চোখে পড়েছিল, সেই বিষয়টা নিয়েই আমি একটু কথা বলতে চাইব। 2023 আমরা দেখেছি, মানে এটা কাকতালীয় বিষয় কিনা বলতে পারবো না। 2023-এর যে জেনারেল ইংলিশের যে 25টা প্রশ্ন ছিল, সেই 25টা প্রশ্নর কিন্তু প্রায় অনেকটা প্রশ্ন, আমি যদি খুব ভুল নই প্রায় 90% প্রশ্নই অনেকের মতামত, যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যেটা এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে নেই বহু বছর, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একটা এন্ট্রান্স টেস্ট হয়েছিল। সেই এন্ট্রান্স টেস্টের একটা পেপার, সেখান থেকে প্রশ্নগুলো তোলা হয়েছিল। তো এই ক্ষেত্রে তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন আসতে পারে যে প্রেসিডেন্সির এন্ট্রান্স থেকে এসেছে মানে কি আমাদেরকে বিভিন্ন এন্ট্রান্স টেস্টের প্রশ্নগুলো কি দেখতে হবে? তো এই প্রশ্নটা হয়তো স্টুডেন্টদের মধ্যে আসতে পারে। তো আমি প্রথমে এই ক্লাসটা যেহেতু শুরু করতে চলেছি এবং 200 নম্বরের পেপার যেহেতু আছে, 200 নম্বরের মধ্যে 25 নম্বর ইংরেজিতে আছে, এবং সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কারণ ইংরেজি সাবজেক্টটা হচ্ছে, তুমি বিশ্বের এবং তুমি ভারতবর্ষের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দাও না কেন, ইংরেজি একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এরকম বহু এক্সাম থাকতে পারে যেখানে হয়তো জিএস এর দাম হয়তো কোনো সময় একটু কম ছিল, কিন্তু ইংরেজি কিন্তু সবসময়ের জন্য সেখানে ছিল, কারণ আমাদের দেশে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে আজও কিন্তু ইংরেজিকে ব্যবহার করা হয় কিংবা প্রাধান্য দেওয়া হয়। তাই সেক্ষেত্রে যারা এই ভাষাটা সম্পর্কে আয়ত্তকরণ করার শুরুটা তোমরা 2023-এ করেছিলে, 2022-23 জুড়ে করেছিলে, তো 24-এ তোমরা এবার এটাকে আর একটু শক্ত করবে। যারা যারা ইংরেজিতে এইবারে মনে হয়েছে যে ইংরেজিটাকে আর একটু শক্ত করা যায়, এবং সেটা কিন্তু সত্যিই পসিবল, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, করা যাবে। তো সেক্ষেত্রে আমার উত্তর যদি নাও বা আমার যদি মতামত ক্ষেত্রে তোমরা চাও যে 2024 এবং 25 সালের ডাব্লিউবিসিএস এর জন্য কি সত্যি এরকম কোনো ইউনিভার্সিটির পেপার দেখা প্রয়োজন, বা এরকম কোনো পেপার আমরা দেখলেই কি সমস্ত প্রশ্ন কমন পাবো? তো আমার প্রশ্নের উত্তর হচ্ছে কমনযোগ্য প্রশ্ন পেলে খুব ভালো, কিন্তু যদি কমনযোগ্য প্রশ্ন না পাই সেক্ষেত্রেও আমাদেরকে তৈরি থাকতে হবে যে আমাদের যতটা নলেজ আছে সেই নলেজের মাধ্যমে যাতে আমরা উত্তরটা দিয়ে আসতে পারি। কারণ ইংরেজি ভাষাটাও সাধারণত, ইংরেজি ভাষারও একটা পার্ট আছে যেটার নাম হচ্ছে ব্যাকরণ বা গ্রামার। ওরা গ্রামার থেকে প্রচুর প্রশ্ন তুলতে পারে। আর একটা পার্ট হয় প্র্যাকটিস, এবং সেই প্র্যাকটিস এবং গ্রামার করে গেলে ওরা যেখান থেকেই প্রশ্ন করুক না কেন প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া সম্ভব। এবার যদি আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যেখান থেকে প্রশ্নগুলো প্রায় অনেক প্রশ্ন কমন এসেছে বলে মানুষের ধারণা, তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটিরও যদি তোমরা প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলো যে ডাব্লিউবিসিএস যে ইংরেজি স্ট্যান্ডার্ড
প্রচণ্ড হাই করে প্রশ্নটা করেছে এটা কিন্তু তেমনটা নয়। WBCS এ তোমরা যদি বিগত বছরের 25 নম্বরের প্রশ্নটা দেখে থাকো, তোমরা দেখবে সেই 25 নম্বরের প্রশ্নের থেকে স্ট্যান্ডার্ড হয়তো 10-20% হাই ছিল। তো সেই হাইটাকে হাই ধরা যায় না, তার কারণ হচ্ছে প্রত্যেক বছরের প্রিলিমসের আগে একটা স্টুডেন্টকে তার বেস্ট প্রিপারেশনের থেকেও 20% এগিয়ে পড়াশোনা করতে হয়। অর্থাৎ প্রিপারেশনের ক্ষেত্রেও যে মার্কেটটা, সেই মার্কেটেও তো একটা কম্পিটিশনের ইনফ্লেশন হয়, তাই না? তো তোমাকে তো 2023-এ তুমি যেরকম প্রিপারেশন রেখেছিলে অন ইচ সাবজেক্ট, তুমি তো এটা এক্সপেক্ট করতে পারো না, তাই না, যে আমি 2023-এ যেটা রেখেছি আমি 24-এ একই প্রিপারেশন নিয়ে বসবো, এটা কখনো হতে পারে না। তোমাকে এটা বুঝতে হবে, এই সোশিওলজিক্যাল অর্ডারটা তোমাকে ফলো করতে হবে, যে পরের বছর যারা বসছে তারা আরও বেশি পড়ে বসবে। তো তোমাকেও তার মানে ইংরেজির অর্ডারটাকে আরেকটু ইনক্রিজ করতে হতো, তোমার নিজের লিমিটটাকে আরও পুশ করতে হতো। তো সেই জন্য 2023-এ ইংরেজির প্রশ্ন নিয়ে আমার কিছু বলার নেই। হ্যাঁ, অবশ্যই ওটা একটা কলেজের এন্ট্রান্সের প্রশ্ন, কিন্তু তোমরা একটা কথা ভুলে যাও না, কলেজের এন্ট্রান্সের প্রশ্ন মানে ওটা 10 to 12 লেভেল থেকেই প্রশ্নটা করা হয়েছে, তবেই ওটা কলেজের এন্ট্রান্সের প্রশ্ন। ওটা কিন্তু কোথাও বলা নেই যে ওটা কোনো ইংরেজির এন্ট্রান্সের কোনো কঠিন প্রশ্ন করছে, লাইক যে 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 হোমার অফ গ্রিস কাকে বলা হয়, বা গ্রিসের একদম বিখ্যাত পোয়েটের নাম কি, সেটার উত্তর হবে বাইরন। এই সমস্ত প্রশ্ন করেনি, মানে ওরা কিন্তু ইংরেজির একটা প্রশ্ন অনার্স থেকে বা ইংলিশ লিটারেচার থেকে করেনি, আমি এই কথাটাই বলতে চাইছি। তো এইরকম ব্যাপার যাতে না হয়, কারণ ইংরেজি প্রশ্ন যেহেতু প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে দেখা গিয়েছে, সেক্ষেত্রে একটা বিপ্লব সৃষ্টি হয়েছে এবং সেই বিপ্লব থেকে কিছু অতি বিপ্লবী তৈরি হয়েছে। তো প্রশ্ন হচ্ছে, বিপ্লব খুব ভালো কাজ করতে পারে, কিন্তু অতি বিপ্লব কিন্তু সেটা কিন্তু ধ্বংসের পথে নিয়ে যায়, কারণ তাতে কোনো স্ট্র্যাটেজি থাকে না, তাতে শুধুমাত্র অ্যাজিটেশন থাকে। তো তোমরা যারা সিভিল সার্ভিসের জন্য প্রিপেয়ার হচ্ছ, অ্যাসপায়ার করছো, মাথায় রেখো অ্যাগ্রেশন আর কমন সেন্স হচ্ছে কি অফ আ সিভিল সার্ভেন্ট। তোমাকে দুখানা বস্তুই নিজের মধ্যে রেখে চলতে হবে এবং সেই ব্যালেন্সটাই কিন্তু করতে হবে। তো সেই জন্য তোমাদেরকে এটা বুঝতে হবে যে 10-12 লেভেলের একদম এক্সট্রিম প্র্যাকটিস যদি তোমরা করো, সেই প্র্যাকটিস থেকে কিন্তু এটা করা সম্ভব। এবং তার সঙ্গে আমরা যেটা দেখবো, এসএসসি সিজিএল বা এই এসএসসি যে পরীক্ষাগুলো নেয়, এসএসসি পরীক্ষাগুলোতে ইংরেজি যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচে কিন্তু তারা প্রশ্ন করে। তো আমরা যে প্র্যাকটিস করিয়েছি বিগত বছর, এবং আমি আগামী বছরও যে স্পেশাল ক্লাসগুলো তোমাদেরকে দেবো, প্র্যাকটিস করাবো, তাতে সমস্ত রকম প্রশ্নের একটা সমাহার তোমরা পেতে চলেছো। তো সেক্ষেত্রে এখানে কোনো সমস্যা থাকার কারণ নেই। তো আমি আশা করছি উত্তর দিতে পারলাম, যে এরকম কোনো ইউনিভার্সিটিরই প্রশ্ন তুলতে হবে, আজকে প্রেসিডেন্সি, কালকে অন্য কোনো যাদবপুর ইউনিভার্সিটি, কালকে ওই বেনারস ইউনিভার্সিটি, পরশু দিল্লি ইউনিভার্সিটি, তারপরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, এরকম কোনো ব্যাপার নয়। ব্যাপারটা আসলে প্রশ্ন। ওকে, এবং আমরা যখন WBCS পরীক্ষা দিতে বসছি, আমাদের প্রথমে মাথা থেকে এটা বার করতে হবে কমন যোগ্য। কমন যোগ্য ইজ দ্য বিগেস্ট স্ক্যাম অফ সিভিল সার্ভিস। ইউপিএসসিতে দিতে বসার আগে মানুষের প্যাটার্ন কমন অবশ্যই এক্সপেক্ট করে, কিন্তু মানুষ কখনো এরকম 100% এক্সপেক্ট করে বসে না যে আমি সব কমন যোগ্য পেয়ে যাবো। এগুলো আমাদের পশ্চিমবাংলায় হয়, যে কমন যোগ্য MCQ দেখে ফেলুন 100-100টা কমন আসবে, তো এগুলো কিছু কমন আসে না, এলেও 10টা-12টা আসবে, এবং সেই কমনটা সব জায়গা থেকে আসতে পারে। ওকে, তুমি ভেবে দেখো না, এই যে এত ইউটিউব চ্যানেল, আমি কারোর নাম নিয়ে বলছি না, কারণ আমি এরকম কিছু সচরাচর করাই না, কমন যোগ্য অবধি ঠিক আছে, কমন যোগ্য কথাটাতে ভুল কিছু নেই, কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন 25-25 কমন, এই যে কথাবার্তাগুলো। তো ব্যাপারটা হচ্ছে এই কথাগুলোর কতটা ভিত্তি আছে, কতটা যোগ্যতা আছে। যদি তুমি 2023-এর WBCS পরীক্ষাটা দেখে থাকো, আমি যদি ইংরেজিটা বাদও দিই, বাকি যে 175টা প্রশ্ন হয়েছিল, সেখানে তো যোগ্যতা কতটা, মানে এখানে যে মস্ত ইউটিউব চ্যানেলগুলো, যারা বহু ইউটিউব চ্যানেলস আছে যেখানে ধরো রেগুলারলি একটা MCQ পোস্ট হয়েছে, উইচ ইজ আ ভেরি গুড হ্যাবিট। MCQ রেগুলারলি আমিও আনার চেষ্টা করছি, কিন্তু সেটা খুব ভালো হ্যাবিট, কিন্তু সেই প্র্যাকটিসটা তোমাকে বুস্ট করবে, যে তুমি যখন এমন কোনো MCQs বা এমন কোনো টপিক থেকে প্রশ্ন পাবে, তোমার আগের যে টপিকটা তুমি প্র্যাকটিস করেছো সেই গেসিং ক্ষমতাটাও তোমার বাড়বে, সেইখান থেকে হয়তো তুমি একটা ইনসাইট গ্রো করবে, যে ইনসাইট থেকে তুমি তোমার আরেকটা আনসার ঠিক করে আসতে পারো। সবসময় যে জিনিসটা কমন হবে তেমনটা নয়, যদি সেমনটা হতো তাহলে এতক্ষণে বহু ইনস্টিটিউট চিৎকার করে বলতো যে WBCS এর 200টার মধ্যে আমরা 70টা কমন এসে গেছে, আমার কারেন্ট অ্যাফেয়ার্স মেটেরিয়াল থেকে 100টা কমন এসেছে। এবারে কিন্তু সেটা হয়নি। তো আমি খারাপ ভালো যাচ্ছি না, আমি শুধু একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি তাদের কাছে, যে তাহলে কেন আসে, ব্যাপারটা এইরকম। ওকে, তো আমি যেমন আমার ইনস্টিটিউটের শুরু থেকেই বলেছিলাম 2023 কিন্তু অত্যন্ত কঠিন হতে চলেছে, এবং সেটাই ঘটেছে। আনপ্রেডিক্টেবল, আনপ্যাটার্ন প্রশ্ন 2023-এ করা হয়েছে। তো এই হচ্ছে বিষয়, তোমাদেরকে এটা বুঝতে হবে যে তোমরা যে অ্যাপ্রোচটা নিচ্ছ, যে রাস্তাটায় হাঁটছো, সেই রাস্তাটা কিন্তু কতটা সহজ, কতটা কঠিনের থেকেও কতটা বিশ্বস্ত। রাস্তা সহজ হোক বা কঠিন হোক, তোমরা ঠিক পার করে যাবে, কিন্তু রাস্তাটা রিলায়েবল হতে হবে। রিলায়েবল না কিন্তু হলে কিন্তু হবে না, এইটা খুব দরকার জীবনে। ওকে, তো আমি যতটা বললাম প্রত্যেকে বুঝতে পেরেছি যে ইংরেজির অ্যাপ্রোচটা যেটা হবে, MCQ পার্টটাকে আমরা প্র্যাকটিস করব, গ্রামাটিক্যাল পার্টটাকে আমরা স্ট্রং করব, এই হচ্ছে বিষয়, এবং এই দুটো পার্টই তোমরা আমার একাডেমি থেকে পেয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আমি সেশনে এগাই।
সো এখানে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, আই গেস স্ক্রিনে শো করছি প্রশ্নটা, সেটা হচ্ছে যে ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স আউট অফ দ্য 4 অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্যাট দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ডস। অর্থাৎ কুশল তোমার হ্যান্ড আপ দেখাচ্ছে, তুমি কিছু বলতে চাও? তো সেক্ষেত্রে আমরা এই যে আমাদেরকে যেটা করতে দেওয়া হয়েছে, ওকে ওকে ইটস ওকে, ইটস অ্যাবসলিউটলি ওকে। তো এখানে আমরা বুঝতে পারছি, তোমরা আমাকে বলো যে এই যেটা করতে দিয়েছে ফলোইং কোয়েশ্চেন্সগুলোকে, এখানে কি করতে দিয়েছে তোমরা আমাকে নিজেরা বলো। অলরেডি আমরা একটা বছরে বিগিনার্স পার্টটা পেরিয়ে এসেছি, আমরা এখন ইন্টারমিডিয়েট পার্টে আছি এই বছরে। তোমরা এই পার্টটা পড়ে বলো কি করতে দিয়েছে, কি করতে হবে। এটা সিনোনিম দিয়েছে, অ্যান্টো দিয়েছে, কি দিয়েছে এটা বলো। প্রত্যেকে কি বুঝতে পারছো? সো আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে একটা সিনোনিম করতে দিয়েছে বলে আমাদের ধারণা, রাইট? ওকে, তো যদি সিনোনিম করতে দেয় তাহলে আমরা বুঝতে পারছি এই যে ডাইলেট কথাটা আছে, এই ডাইলেট কথাটার সিনোনিমটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে এইটা থেকে, রাইট? তো তোমরা তাহলে ডাইলেটের এবার সিনোনিমটা বার করো। তো আমরা ডাইলেটের মানে যদি খুঁজি, 10টা 5টা মিনিং দেখে লাভ নেই। তুমি যদি কনসেপ্টটা বোঝো, ডাইলেটের মানে হচ্ছে কি, কোনো কিছু এক্সপ্যান্ড করা। ওকে, ডাইলেটের মানে হতে পারে কোনো কিছু এনলার্জ করা। ওকে, ডাইলেটের মানে হতে পারে এক্সটেন্ড হতে পারে, এনলার্জ হতে পারে, স্ট্রেচিংটাও একটা টু সাম পার্ট অফ দি ডাইলেটের মানে হতে পারে। তো এইগুলো অনুযায়ী আমরা কি বুঝতে পারছি, স্পিন যাচ্ছে না, উইকেন্ড যাচ্ছে না, পুশ যাচ্ছে না, এগুলো কোনোটার মানেই কিন্তু বৃদ্ধি করা নয়, তাহলে ওয়াইডেন হচ্ছে। অর্থাৎ আমরা যদি কোনো কিছুকে স্ট্রেচ করি তো সেটাকে ডাইলেট করা হতে পারে। তো যারা যারা সি করছো, দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, বোঝা গেছে? তোমরা কারা কারা সি করেছিলে? ডাইলেটের অর্থটা বুঝতে হবে। অর্থাৎ তোমরা যখন এই ধরনের প্র্যাকটিস বছরের শুরু থেকে করছো, মাথায় রেখো যে ইংরেজি এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটাকে আমাদেরকে খুব অধ্যাবসায়ের সাথে পড়তে হবে। সাবজেক্টটাকে অধ্যাবসায়ের সাথে পড়তে বলছি, তার মূল কারণটা হচ্ছে আমরা যে কোনো পরীক্ষায় দিই, বি ডাব্লিউবিসিএস, আমি যদি ডাব্লিউবিসিএস এর কথাও বলি, কারণ আমি যা বলবো আমার মূল মন্ত্র হচ্ছে জীবনে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, কারণ আমরা প্রত্যেকে এই কারণেই এখানে সমবেত হয়েছি। তো সেক্ষেত্রে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এই 25 নম্বরের রিটার্নটা খুব হাই থাকে, ইতিহাসের 50 নম্বরের রিটার্নটা খুব হাই থাকে, অঙ্কের 25 নম্বরের রিটার্নটা খুব হাই থাকে। আমাদেরকে হাই রিটার্নগুলোর কথা ভাবতে হবে। এবং আমার মনে হয় এবারে যে পরীক্ষার প্রশ্ন হয়েছে তাতে তো আরও ভাবার সময় এসে গিয়েছে, তাই না? তো সেই জন্য এই 25 নম্বরটাকে আমাদের জান প্রাণ দিয়ে পড়তে হবে প্রিলিমসের জন্য। বা তোমরা যে কোনো পরীক্ষা, যারা ফুড এসআই দেবে, ক্লার্কশিপ দেবে, যদিও যারা ফুড এসআই দিচ্ছ, কারা কারা দিচ্ছ, আমি ফুড এসআইয়ের প্রিভিয়াস ইয়ার্স নিয়ে একখানে এরকম ক্লাস দিতে চলেছি, ফুড এসআইয়ের প্রিভিয়াস ইয়ার্স, এবং তার সঙ্গে আমার যেটা নিজের অ্যানালাইসিস মনে হয়েছে, কি অ্যানালাইসিস করা যেতে পারে, তো আমি সেটা নিয়ে একটা ক্লাস দিতে চলেছি। যদি কেউ ফুড এসআই পরীক্ষাটা দাও তো তোমাদের জন্য ওটা হাইলি বেনিফিশিয়াল হবে। ফুড এসআইয়ের আমি 5খানা ডুজ অ্যান্ড 5খানা ডোন্টস ডেফিনেটলি বলে দেবো। তো সেক্ষেত্রে এটার রাইট আনসার হতে চলেছে ডাইলেটের ওয়াইডেন। ওকে, আমি বারবার বলছি এইটা কিন্তু সিনোনিম জিজ্ঞাসা করেছে, কিংবা এমন একটা মিনিং যেটা কাছাকাছি। ওকে, পরের প্রশ্নে আসবো, যার মানে হচ্ছে মানে যেটা থেকে জানতে চাওয়া হচ্ছে অ্যাব্রোগেটের মানে। ওকে, প্রত্যেকে আনসার করতে থাকো। আমি প্রত্যেকের থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু তোমরা এখন আমার ডাব্লিউবিসিএস এর ইন্টারমিডিয়েট ব্যাচে রয়েছো, সেক্ষেত্রে আমি যেই ব্যাচটা 7:30 থেকে করলাম, এতে কি সকলের একটু হলেও সুবিধা হয়েছে? কারণ 6টার ক্লাসটা তোমরা অনেকে হয়তো টিউশন পড়াতে যেতে,
বা বিভিন্ন কাজ থাকতে পারে, বিকজ 6টা একটা খুবই কাজের সময়, সেটা সকাল 6টা এবং বিকেল 6টা, এই দুটো 6টাই খুবই কাজের সময় আমাদের বাঙালিদের, মধ্যবিত্ত বাঙালির। তো সেক্ষেত্রে আমার মনে হয় 7:30 থেকে ক্লাসটা হলে হয়তো তোমাদের সকলের সুবিধা আমি করতে পেরেছি। প্রত্যেকে আনসার করবে অ্যাব্রোগেট। আচ্ছা, এই যে অ্যাব্রোগেট কথাটা আছে, এই অ্যাব্রোগেট কথাটার আমরা দেখতে পাচ্ছি যে মানেটা হচ্ছে, স্পেশালি আমরা যদি কোনো কিছু বলি তো বাতিল করা হয়, মানে যদি বাতিল করার কথাটা বলি, এখানে আমি একটা কথা বলবো যে যার যেটা মাতৃভাষা, যদি আজকে কোনো মানুষ আফ্রিকাতে জন্মায়, যদি তার আফ্রিকান ল্যাঙ্গুয়েজ হয়, সেও যদি ইংরেজি শিখতে চায় না, বিশ্বাস করো তাকে আফ্রিকান ল্যাঙ্গুয়েজটাকে ধরেই আগে ইংরেজিটা শিখতে হবে। একটা ভাষা থেকেই আমরা যদি তার মানেটা বা তার ধারণাটা নিই, তবেই আমি আরেকটা ভাষাকে ধরতে পারবো। ওকে, তো তোমাকে আগে এটা বুঝতে হবে যে অ্যাব্রোগেটের প্লেন মিনিংটা হচ্ছে বাতিল করা। ওকে, এটা একদম প্লেন মিনিং। তো যদি বাতিল করা কথার অর্থ হচ্ছে কি, একটা হতে পারে হচ্ছে ওভাররুল করা, ওভাররুল মানে বাতিল করা বা খারিজ করা হয়। ওকে, আর একটা অবলিটারেটও হতে পারে। আমি জাস্ট তোমাদেরকে পড়াতে পড়াতে আরও বলে দিচ্ছি কয়েকটা। তো এবার যদি বাতিল করা থাকে, তো এখানে ইলোপ কথার অর্থ হচ্ছে, ইলোপমেন্টের অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। ওকে, গেট ক্র্যাশ কোনোভাবেই দাঁড়াচ্ছে না, ডিস্ট্রয় মানে ধ্বংস করা, এখানে কোনো বাকি ওয়ার্ডগুলো দাঁড়াচ্ছে না। তো অ্যাব্রোগেটের ডিরেক্ট মানে হচ্ছে অ্যাবলিশ, সেটাকে একদম ডিরেক্টই রয়েছে। তো প্রশ্নটা সহজ ছিল, কিন্তু এটাকে আমরা ইজিতে ধরতে পারি। তো এখানে রাইট আনসার কি হবে? সি। ওকে, তোমরা যারা সি করেছো তারা এটাকে কানেক্ট করে নাও। পরের প্রশ্নে আসবো, কমান্ড। প্রত্যেকে উত্তর করো। আমি এই মুহূর্তে যে পেন ট্যাবটাতে পড়াচ্ছি সেটা একটু পুরনো হয়ে গিয়েছে, তাই আমার একটু লেখালেখিতে অসুবিধা হচ্ছে, বাট আমি তো সেভাবেই লিখবো যাতে তোমরা বুঝতে পারো বিষয়টা। আমার পেন ট্যাব অলরেডি একটা অর্ডার ক্যান্সেলড হয়েছে, আশা করছি আমি পেয়ে যাবো নেক্সট মান্থের মধ্যে, ওটা বাইরে থেকে আসছে। প্রত্যেকে আনসার করো। তো এখানে যেটা বলা রয়েছে কমান্ড, এবার এই প্রশ্নটার মানেটা আমাদেরকে বুঝতে হবে। দেখো, বাংলায় না 3 ধরনের ফিলিংস আছে। ওকে, একটা আদেশ, একটা হুকুম, একটা আজ্ঞা। ওকে, এবার এই তিনটের মানেই প্রায় কোরিলেট করে যায়। অর্থাৎ আমরা যদি ইতিহাস পড়ি, সেখানে প্রি হিস্ট্রির কথা যদি বলি, প্রোটো হিস্ট্রির কথা যদি বলি, আর হিস্ট্রির কথা যদি বলি, তুমি দেখবে যে প্রি হিস্ট্রি আর হিস্ট্রি এই দুটোর মানে খুব ভালো করে বলা যায়। প্রোটো হিস্ট্রিটাকে আমরা এই দুটোর প্লাস ধরি, যে এইখানটাতে রাইটিং ছিল না, যে কিন্তু এদের সময় যাদের কাছে রাইটিংস বা কিছু ছিল, তার থেকে যখন এদের ব্যাপারে জানতে পারি, দিস ইজ প্রোটো হিস্ট্রি, যেটাকে আমরা হরপ্পাকে প্রোটোর মধ্যে ফেলতে পারি। আমি এ প্রসঙ্গে বলি যে আমি গতকাল থেকে কিন্তু পুনাম দালাল দহিয়ার একদম চুলচেরা বিশ্লেষণ দিতে আরম্ভ করেছি। তোমাদের মধ্যে কি কেউ দেখেছো? পুনাম দালালের চ্যাপ্টার 1 কিন্তু দেওয়া হয়ে গেছে। পুনাম দালাল দহিয়ার চ্যাপ্টার 1 দেওয়া হয়ে গেছে। কারা কারা দেখেছো আমাকে যদি একটু জানাও, তাহলে আমি অবশ্যই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন করে বিব্রত করবো না, কিন্তু আমি একটু প্রশ্ন করতে চাই যে পড়ানোটা বোঝা গেছে একদম লাইন বাই লাইন, যেটা আমি পুনাম দালাল বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে। তোমাদের ক্লাসটা কি ভালো লেগেছে সেইটা একটু জানতে চাইছি। তোমাদের বুঝতে কত অসুবিধা ছিল না তো পুনাম দালালের প্রত্যেকটা পার্টে? আমি প্রত্যেকটার সঙ্গে বিভিন্ন রেফারেন্স অ্যাড করে করে বলেছি। বোঝা গেছে? সহেলি বুঝতে পেরেছো পুনাম দালাল ভালো করে? মানে চ্যাপ্টার 1 যতটা আমি দিয়েছি। তো এবার তোমাদের কাজ হবে হচ্ছে যে চ্যাপ্টার 1টা দিয়েছি, তোমরা দেখবে ওপরে একটা পিডিএফ গেছে আমাদের পেইড ব্যাচে, সেখানে 5টার মতো প্রশ্ন আছে বোধহয়, যেগুলো মেন্স রিলেটেড, মেন্স রাইটে ইউপিএসসি প্লাস ডাব্লিউবিসিএস। তোমরা সেই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করবে এবং আমাকে এই উইকেই 5টা থেকে যে কোনো একটা প্রশ্ন দিতেই হবে, এটা নিয়ম। এবং আমরা নেক্সট ফ্রাইডের যে আমাদের ক্লাসটা শিডিউলড আছে, সেই ক্লাসটাতে আমরা করব হচ্ছে এই যে প্রি হিস্টোরি, প্রোটো হিস্ট্রি বা হিস্ট্রির আমরা যে মেলবন্ধন দেখতে পাচ্ছি, সেই নিয়ে আমরা একটা এমসিকিউ, মক এমসিকিউ সেশন করব, যেটা লাইভ হতে চলেছে আজকের ইংরেজি সেশনটার মতো। ওকে, আমি যদি কারোর ক্লিয়ার না থাকে তাই একবার লাইভে ক্লিয়ার করে দিলাম। তো আশা করছি প্রত্যেকে যারা ক্লাসটা দেখেছো তোমাদের কোনো, হ্যাঁ বলো। স্যার যে ফার্স্ট চ্যাপ্টারটা দিয়েছেন ওটার উপর এমসিকিউ করাবেন, তাই তো?
হ্যাঁ, প্রথম চ্যাপ্টারটার ভিত্তিতে একটা এমসিকিউ সেশন হবে, কারণ আমরা এমসিকিউ প্লাস রাইটিং এই দুটোই ডুয়াল অ্যাপ্রোচে এগোচ্ছি। তো সেক্ষেত্রে রাইটিংটা তোমাদেরকে অলরেডি প্রোভাইড করে দিয়েছি, যার মধ্যে তোমরা একটা লিখে ফেলো, বাট আমি কিন্তু সাজেস্ট করবো ওই রাইটিংগুলো দেওয়া হয়েছে যাতে তোমরা বাড়িতে লিখে প্র্যাকটিস করতে পারো। এখন থেকে প্র্যাকটিসটা যদি করতে থাকো তাহলে হাতে অনেকটা সময় পাবে। ওকে, তো সেক্ষেত্রে এটার জন্য রেডি থেকো, আর কোনো চাপ নেই এদিক থেকে। যতটা আগে থেকে নিজেদেরকে রেডি করবে, পরে গিয়ে ততটা প্রেশার করবে, এই হচ্ছে ব্যাপার। ওকে, তো এই কমান্ডের অনেক রকম মানে হতে পারে। ওকে, ডিক্রি জারি করা হতে পারে, ওকে, ম্যান্ডেট হতে পারে, ইনজাংশন হতে পারে, এই সমস্ত নামগুলো তোমরা দেখে রাখো, অথরাইজেশন হতে পারে, এই সবগুলো কমান্ডের মধ্যে পড়ে। এবার তোমাকে বুঝতে হবে যে এইখানে যে যে আর কি এটা দিয়েছে, যে যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে কি হতে পারে। তো এইখানটাতে যেটা বলা হয়েছে, এখানটাতে একটা লিড কমান্ড, মানে লিড করে না, কারণ কাউকে তুমি কমান্ড করছো, ম্যানেজ করাও নয়, সুপারভাইজও নয়, এখানে ইনস্ট্রাক্ট হবে যে বি করেছো, বি ইজ দ্য রাইট আনসার, মানে সব থেকে ক্লোজ বি যাবে। কমান্ড করছো মানে তুমি কাউকে বলছো যে এটা করো। এবার যদি সুপারভাইজের কথা ধরো, সুপারভাইজ মানে প্রত্যেকটা মুহূর্তেই তুমি তাকে বলে 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 দিচ্ছ, তো এখানে সেরকম কিছু বলার নেই। কমান্ড মানে ডিরেক্টলি আদেশ করা, যে এটা করো, হুকুম দেওয়া। হুকুমের অর্থ মানে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া। ওকে, তো যারা বি করেছো তাদের জন্য এটা রাইট আনসার। প্রশ্ন নম্বর 4-এ আসবো। প্রত্যেকে এটা অ্যাকিউজড আছে, এটার সব থেকে কাছের শব্দটা তোমরা খোঁজার চেষ্টা করো। প্রত্যেকে উত্তর করবে। সৎ চেষ্টা করে ভুল করা ভালো, রাদার অসৎ চেষ্টা করে পাস করা, এটা মাথায় রেখো প্রত্যেকে। প্রত্যেকে চেষ্টা করো ভালো করে, যাতে আসল পরীক্ষায় তোমরা ভালো স্কোরটা করে আসতে পারো। এক্ষেত্রে আমি একটু বলতে চাই, এবার এটা রাইট আনসার হবে হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 4 রাইট আনসার হবে বি, এটা হবে। তো অ্যাকিউজডের অর্থ হচ্ছে যে কাউকে কোনো কিছুর জন্য দোষারোপ করা হয়েছে বা দোষী সাব্যস্ত করা হয়েছে। ওকে, তো সেইটাকে অ্যাকিউজড বলা হয়। এবার ইন্ডিকেটেড তো প্রথমেই বোঝা যাচ্ছে যে হবে না। ইনডিউসডের অর্থ হচ্ছে কাউকে প্ররোচিত করা, এই মানেটা জেনে রাখো। আর ইনস্টিগেটেডের মানেটা খুবই কমন, তোমরা জানো। এটার মানে প্ররোচিত করা, কাউকে প্রলোভন দেখানো, ইনডিউস করা, ইনসাইট করা। ওকে, তো তাহলে বাকি থাকলে ইন্ডিক্টেড। তো ইন্ডিক্টেডের অর্থই হচ্ছে অ্যাকিউজড। ইন্ডিক্টেডের অর্থ হচ্ছে কারোর, স্পেশালি ইন্ডিক্টেডের অর্থটা অ্যাকিউজডের সাথে পুরোপুরি 100/100 ম্যাচ খায় না, বাট যেহেতু এটা তো আমরা শব্দে ব্যবহার করি, শব্দে অনেক কিছুই কিন্তু চলে যায়। বাট এখানে ইন্ডিক্টেডটা সব থেকে কাছের মিনিং, তার কারণ ইন্ডিক্টেডের মানে কোনো একজন মানুষ যার পাস্ট লাইফে কোনো ক্রাইম আছে এবং সেই ক্রাইমের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেটাকে ইন্ডিক্টেড বলা হয়। ধর আমরা বলতে পারি হি ইজ ইন্ডিক্টেড অফ ফ্রড, ফ্রডুলারি করেছে সে, সেইটাকে আমরা বলতে পারি। এটা হচ্ছে মানে ইউজ করা সেন্টেন্সে। বোঝা গেছে? বি ইজ দ্য রাইট আনসার। পরেরটা,
তো এক্ষেত্রে এই প্রশ্নটা খুবই একটা সহজতম প্রশ্ন বলে আমার ধারণা, যেখানে কি না মোটিভ করা হয়েছে, এবং প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এই এক্সামটিতে এসেছিল, এবং তার মানে আরও প্রচুর এক্সামে প্রশ্নটা এসেছে, একটা কমনযোগ্য প্রশ্নের মধ্যেই ধরা যেতে পারে। তো মোটিভ এবং মোটিভের অর্থটা এখানে জানা হচ্ছে যে কি হতে পারে, এবং অদ্ভুতভাবে দেখো এখানে একটাই উত্তর এখান থেকে হতে পারে, সেটা হচ্ছে ইন্টেনশন। আর এখানে প্রত্যেকটার মানেই তোমরা জানো, রিজন, অকেশন, ইন্টেনশন, প্রিপারেশন, এই চারটের অর্থই আমি আশা করি তোমরা জানো। তো রাইট আনসার সি। কোয়েশ্চেন নম্বর 6। প্রত্যেকে উত্তর দেবে। প্রত্যেকে উত্তর দেবে। প্রশ্নটা হচ্ছে প্যারিলাস, এবং এটার একদম ডিরেক্ট আনসারই হবে যদি উত্তরগুলো জানতে পারো। এবং এই প্রশ্নটার মধ্যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার রয়েছে, বেশ একটু কঠিন বা শক্ত কিছু শব্দ দেওয়া হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো এটার মানেটা হচ্ছে খুব ডেঞ্জারাস এক কথায়, বা যেটা খুবই ধ্বংস এনে দিতে পারে, খুব ভয়ঙ্কর। তো সেক্ষেত্রে এই চারটের মানে তোমরা বুঝতে পারো। রিগরাসের মানে আমরা জানি কি, রিগরাসটাতে আমি আর যাচ্ছি না, রিগরাস পরিশ্রম এসব শুনেছি। রেসিলিয়েন্টের অর্থ হচ্ছে যে কোনো সিচুয়েশন থেকে খুব তাড়াতাড়ি ওভারকাম করা, সেটাকে রেসিলিয়েন্ট করি। রিকুইজিট মানে হচ্ছে যেটা রিকোয়ার্ড, ওটা না হলে হবেই না। তাহলে বাকি কি থাকলো? মনে হয় যে এইটার মানে যদি ডেঞ্জারাস হয়, ওকে, এটার মানে যদি ডেঞ্জারাস হয়, তাহলে বাকি এই তিনটের মানে তো কোনোভাবেই এটার সঙ্গে যাচ্ছে না, আর তাহলে যাচ্ছে কোনটা? হ্যাজার্ডাস। তো এ উইল বি দ্য রাইট আনসার। ওকে, এ উইল বি দ্য রাইট আনসার। প্রত্যেকে এই করেছো আশা করছি। তোমরা আমাকে জানাও, আমি পরের প্রশ্নে এগোতে পারি। ওকে, সো কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। প্রত্যেকে কাউন্ট করবে এখনো অবধি কটা ঠিক যাচ্ছে, এবং এই বছর থেকে নেগেটিভ মার্কিংও কাউন্ট করবে। এইবারে প্রিলিমসে কি 4/1 ছিল নেগেটিভ মার্কিং? তোমরা কি দেখেছো পেপারে? 4/1 ছিল, তাই তো? ঠিক আছে, তাই করবে। তোমাদের মধ্যে কারা কারা ফুড এসআই এবং ক্লার্কশিপ দিচ্ছ? বাহ বাহ, খুব ভালো। কারা কারা দিচ্ছ? ওকে, ঠিক আছে, দেখে রাখলাম। প্রত্যেককে শুরুতে একটাই টিপস দেবো, ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের উপরে কোনো এক্সামের প্রিপারেশন নেই, অন্তত এই ধরনের এক্সামগুলোর প্রিপারেশন ওর উপরে একটাই থাকতে পারে, সেটা সিভিল সার্ভিস। তো সেক্ষেত্রে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনটা একদম হাইলি কন্টিনিউ করো, তাহলে এই এক্সামগুলো শুড বি আ কেক ওয়াক। তো এখানে হার্ডেলের অর্থ আমরা প্রত্যেকেই জানি,
খুব সহজ একটা অর্থ, আমরা প্রত্যেকেই যখন চাকরি পাবো বা কিছু করবো আমরা বলবো, আমরা প্রত্যেকেই হার্ডেলটা থেকেই গিয়েছি। এটার মানে প্রবলেমস, এটার মানে ডিফিকাল্টিস, এগুলোই মানে হচ্ছে হার্ডেল। তো থ্রো হবে না বোঝাই যাচ্ছে, অপোজিশন হবে না, সাসপিশন হবে না, অবস্টাকেল হবে। কেউ সি করেছ? সি যারা করেছো, সি ইজ দ্য রাইট আনসার। ওকে, পরের প্রশ্নে এগোচ্ছি। 2013 সাল এসএসসিতে এসেছিল। এই ওয়ার্ডগুলো দেখলে খুব অক্সফোর্ড ইউনিভার্সিটির কথা মনে পড়ে, সেই সব জায়গাতে এই সমস্ত শব্দগুলো বেরিয়েছিল প্রথমবার। এই এই হস্টাইল শব্দটা, অনেক শব্দ বেরিয়েছিল। প্রত্যেকের বাড়িতেই আশা করি একটা হলো অক্সফোর্ড ডিকশনারি আছে, মানে যারা আমাদের বাবা মায়েরা কিনে দিত। আমার বাড়িতে সব থেকে বড় অক্সফোর্ড ডিকশনারিটা আছে, তোমাদের বাড়িতেও আশা করি আছে। একটা খুব ছোট, একদম বেসিক ভার্সন থেকে বিগ ভার্সন অবধি হয়। এক হয় ডিকশনারি, একটা হয় থিসরাস, একটা হয় অ্যানথোলজি। এরকম বিবিধ বিষয় আছে যে কোনো ভাষার। তো গ্রিট কথার অর্থ হচ্ছে কাউকে আমন্ত্রণ করা বা ওয়েলকাম জানানো। তো যদি আমন্ত্রণ করা আর ওয়েলকাম জানানো আমরা বুঝি, তার মানে কোনোভাবেই এখানে কি হবে না, হস্টাইল হবে না। হস্টাইলের অর্থটা খুব খারাপ আসলে। ওকে, হস্টাইলের অর্থ হচ্ছে একদমই আনসোশ্যাল বা খুব খারাপ ব্যবহার, ওইটাকে হস্টাইল বলে। এবার আনসোশ্যালেবল তাহলে হচ্ছে না, এটাও কাটা, এটাও কাটা। আলুফ মানে সব কিছু থেকে দূরে থাকা, যে মানুষটা পার্সোনালি আমি, মানে আমি খুবই পার্সোনালি খুব অ্যালুফ পার্সন, তো এটাকে বলে অ্যালুফ। তো তাহলে বাকি থাকলে ওয়েলকাম করা। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। খুব ভালো প্রশ্ন এটা। প্রত্যেকে উত্তর করবে। আচ্ছা, এইটাতে আমি বেশ কিছু ডিফারেন্ট ডিফারেন্ট আনসার দেখতে পাচ্ছি তোমাদের, তো আমি একটুখানি এই বিষয়টার একটু বিস্তারিত আলোচনা করি। এই অ্যাডভোকেট কথাটা ছোট থেকে আমরা কোথায় শুনতে পেয়েছি সব থেকে বেশি? সাধারণত ল ফিল্ডে শুনতে পেয়েছি। তো অ্যাডভোকেট কথাটা আমরা সকলেই শুনেছি। তো ল ফিল্ডে একজন অ্যাডভোকেট কি করেন? অ্যাডভোকেট কি করেন? কারোর বিহাফে একটা কেস লড়েন, তাই তো? কারোর বিহাফে কি করেন? একটা কেস লড়েন। এই কেসটা যদি তোমার সাপোজ ইটস ইউ, যদি তোমার বিহাফে উনি কেসটা লড়েন, তাহলে উনি কী করছে আলটিমেটলি? তোমাকে এই লোকটা কী করছে? সিম্পল ভাষায় কী করছে? তোমাকে সাপোর্ট দিচ্ছে, তোমার বিহাফে সাপোর্ট দিচ্ছে, এবং সেটা কিসে? একটা পার্টিকুলার কজে। ওকে, তো
তো সেক্ষেত্রে শব্দটা লতে ব্যবহার হলেও তুমি তোমার যে কোনো লেখার অলঙ্কারিত করার ক্ষেত্রেও যদি WBCS মেন্সেও কোনো পেপার তোমায় লিখতে হয় সেখানেও ইউ ক্যান ইউজ দিস ওয়ার্ড অ্যাডভোকেট। অ্যাডভোকেটের অর্থ হচ্ছে আ পার্সন হু পাবলিকলি সাপোর্টস, ঠিক আছে, কোনো একটা কিছুকে পাবলিকলি যদি সাপোর্ট করে বা রেকমেন্ড করে কোনো কিছু, সেটাকে আমরা অ্যাডভোকেট করা বলতে পারি। ওকে, ধরো আমাদের যদি এটা যে কোনো ক্ষেত্রে আমরা অ্যাডভোকেট করার কথাটা বলতে পারি। তো সেই অ্যাডভোকেটটা লতেও যায় যে সে একজন অ্যাডভোকেট, সে তোমাকে সাপোর্ট করছে। তো এখানে লতেও প্রশ্ন মানে কথাটা যায়, খুব হাইলি যায়। সেক্ষেত্রে প্রোনাউন্স হবে না, ডিটারমাইন হবে না, প্রেডিক্ট হবে না, সাপোর্ট হবে, বি। বোঝা গেছে প্রত্যেকের? অ্যাডভোকেট কথাটা খুব সুন্দর একটা কথা, ব্যবহার করতে জানলে ভালো নম্বর আসবে রাইটিংয়ে। আমরা কেন বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করছি, আমাদের দারুণ হেল্প হচ্ছে বিকজ অফ আমার প্রিলিমস পার্ট বা আদার এক্সামস। আর তার সাথে হচ্ছে এই সমস্ত শব্দগুলোর মানে জানা থাকলে আমরা যখন লিখবো সেইখানে ওই 200 নম্বরে মার্কসটা অনেক বেশি আসবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। প্রত্যেকে করো। টেমারিটি, চারটে অপশন, ভেরিটি, অডাসিটি, সিম্পলিসিটি, পসিটি। প্রত্যেকে আনসার করেছো, আই উইশ করেছো। তো এই প্রশ্নটা বেশ ভালো একটা প্রশ্নের মধ্যে পড়ে, আমাদেরকে প্রথমে প্রশ্নটাকে বুঝতে হবে। তো এখানে টেমারিটি কথাটা কি মানে, এটা একটা খুব বড় ব্যাপার। তো টেমারিটি কথাটার একটা খুব বেসিক মানেটা হচ্ছে এটাই যে যখন কেউ ওভার কনফিডেন্সের থেকেও ওপরে থাকে, মোর দ্যান ওভার কনফিডেন্স, সেটাকে আমরা অডাসিটি বলি। একদম ডিরেক্ট এটার মানেই অডাসিটি। এই দুটো কথা একদম সমান সমান। ওকে, একদম সমান সমান। বোঝা যাচ্ছে? তোমরা শুনতে পাচ্ছ তো প্রত্যেকে? একদম এটার মানে ডিরেক্টলি অডাসিটি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে বাকিগুলোর কি মানে? সিম্পলিসিটির মানে আমরা জানি। ভেরিটির মানে কি? ভেরিটির কথা হচ্ছে দ্য কোয়ালিটি অফ আ স্টেট অফ বিং ট্রু অর রিয়েল। কোনো কিছু সত্যতা রাখাটাকে সেটাকে ভেরিটি বলে। এবং আমার এই শব্দটা শোনার পর একটু নস্টালজিক হয়ে পড়লাম, তোমরা যদি কেউ সাহিত্য নিয়ে পড়ে থাকো, ভেরিটি নামে একটা পাবলিশার আছে, আমি খুব ভুল না হলো, ভেরিটির বই পাওয়া যায়, বেশ প্রচুর ভালো ভালো বই পাওয়া যায় ভেরিটির। তাহলে এবার কেউ একটা বলতে পারবে পসিটিভ মানে কি? অভাব স্যার। ইয়েস। তাহলে অভাব যদি হয় তাহলে পসিটি কি স্কারসিটি হতে পারে? স্কার্স কথাটা আমরা যে বলি, যদি টেমেরিটি যদি আজকে অডাসিটি হয় তাহলে পসিটি কি স্কারসিটি হতে পারে? চলো আমি এটাকে স্কারসিটি করে দিলাম। তো উত্তর কিন্তু হ্যাঁ হবে, ঠিক আছে। স্কারসিটি মানেও কিন্তু ল্যাক অফ সামথিং। ওকে, যেমন আর কিছুটা বছর পর জীবনে অনেক কিছুরই স্কারসিটি এসে যাবে মানুষের, সেরকম। তো এটা হতে পারে। তো প্রশ্নটা কিন্তু দারুণ ছিল বলে আমার মতামত। তো এটার রাইট আনসার হচ্ছে বি। এবং আমি আবার একটা কথা বলবো, বছর শুরু হয়েছে, এখানে কিন্তু বেশ কিছু চেঞ্জেস তোমাদের পারসেপশনে আনতে হবে। সেটা হচ্ছে যখন ইংরেজিটা পড়ছো সেই সময়টাতে কিন্তু ইংরেজি নয়, যে কোনো সাবজেক্টের এমসিকিউজ যখন করছো, ইভেন যদি এটা আনসার রাইটিংও হয়, সেখানেও 4-5টা যে প্রশ্ন পাবে, পড়ার অভ্যেসটা কিন্তু করতে হবে। একজন সিভিল সার্ভেন্ট হওয়ার চেষ্টা করছো, পড়ার অভ্যেসটা কিন্তু রাখতে হবে, যেটাই দেখবে পড়তে হবে, এইটা কিন্তু মাথায় নেই। তো কোয়েশ্চেন নাম্বার 11-এ আমরা চলে আসছি। এই প্রশ্নটা তো বেশি একটা ভালো পরীক্ষাতেই এসেছিল, আমরা দেখতে পাচ্ছি।
আমরা অনেকে ভোকেশনাল স্টাডিজ কথাটা শুনেছি, কারা কারা শুনেছি স্কুল লাইফে একটা শব্দ আমাদের কানে কখনো কখনো আসতো, ভোকেশনাল স্টাডিজ। আসলে ভোকেশন ব্যাপারটা কি, ইংরেজিতে এটার মানে কি? তো মানেটা এমন কিছুই বড় ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে তুমি যখন একটা সার্টেন স্টেজে গিয়ে, আমি চলো বাংলা মিডিয়ামে বা ইংরেজি মিডিয়ামের আমাদের পশ্চিমবঙ্গের ছেলেদের কথা বলি, ছেলেমেয়েদের কথা, আমরা যখন 8 অবধি পড়তাম, আগে আমি বেঙ্গল মিডিয়াম বলছি, আমাদের 9 আর 10 যখন একসাথে এক্সাম হতো, এখানে নিশ্চয়ই কেউ না কেউ থাকবে যাদের 9-10 একসাথে এক্সাম হয়েছে। তো 9-10 যখন একসাথে হতো, তো তখন একটা সাডেন চেঞ্জেস আসতো। তারপর যখন আমরা তারপরে সায়েন্স আর্ট বা কমার্সে ভাগ করতাম নিজেদেরকে, সায়েন্স আর্টস কমার্স যখন আমরা ভাগ করতাম, কেউ ভেবো না আগে সায়েন্স লিখেছে বলে আমি কোনো সায়েন্সকে বেশি গুরুত্ব দিচ্ছি, এরকম ব্যাপার না কিন্তু, আমি জাস্ট লিখেছি এটা নর্মালি। তো সায়েন্স আর্টস কমার্স যখন আমরা ভাগ করতাম, তার আগে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভেবে নিতাম না যে আমরা কোনটার জন্য তৈরি হয়েছি? তো সেইটাকে ভোকেশনাল বলা হয়। অর্থাৎ তোমার মধ্যে যখন একটা স্ট্রং ফিলিংস থাকে না যে আমি কিসের জন্য সুইটেবল। সাধারণত আমরা সেই সময় কি করি, আমাদের তখনকার পারসেপশনের ভিত্তিতে আমরা সুইটেবিলিটি বিচার করি। অর্থাৎ ধরো তুমি দেখলে যে সায়েন্সের পিসিএম, মানে সরি ওই যে সমস্ত সায়েন্সের সাবজেক্টগুলো আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, লাইক ম্যাথমেটিক্স, বায়োলজিটাকে তুমি 4 নম্বরে রাখো, ওই 300তে তুমি যদি দেখো তোমার এখন 75% স্কোর আছে, তখন ইউ ফিল যে ভাই আই এম রেডি ফর সায়েন্স। এটাই হয়েছে সকলের সাথে, আমি একদম বেসিক উদাহরণটা দিচ্ছি, এটা হয়। এবার ধরো তোমরা কেউ দেখলে তোমাদের ইতিহাসের পার্টে ভূগোল, তারপর হচ্ছে ইতিহাস, বাংলা, ইংরেজি, এগুলো তো বেশ বেশ ভালো নাম্বার আছে, সেখানে হয়তো তোমাদের 75% আছে। সেখানে হয়তো সেই ছেলেটা ভাবলো, আমি একটা জেনারেল আইডিয়া দিচ্ছি যাতে তোমরা ভোকেশনের অর্থটা বুঝতে পারো, যে সে ভাবলো যে তাহলে আমি আর্টস নিতে পারি। এবার কোনো একটা ছেলে সে বুঝতেই পারছে না হয়তো যে কী করতে পারে, তার সবেতেই মোটামুটি ভালো নম্বর আছে, এবার ঠিকঠাক নম্বর থাকলেও সে দেখছে যারা নতুন কিছু নিয়ে আমি পড়তে চাই, যেটা ব্যবসা করার মতো একটা ফ্যামিলি থেকে হয়তো বিলং করেছে, তার ফ্যামিলিতে হয়তো আগে কমার্স পড়েছে এবং সে তারপর কমার্স নিচ্ছে। আরও বিভিন্ন কারণ থাকতে পারে এইগুলো নেওয়ার, এই সাবজেক্টগুলো নেওয়ার। আমি জাস্ট একটা জেনারেলাইজড আইডিয়া দিচ্ছি। যেমন সায়েন্স নেওয়ার মূল কারণ বাংলায় 70% থাকে ফ্যামিলি প্রেশার, 30% থাকে খুব প্যাশনে নিচ্ছে। এই মুহূর্তে বহু ছেলেমেয়ে সেটা অকপটে স্বীকার করেছে যে আমাদেরকে বলা হয়েছিল যে সায়েন্স নিতেই হবে, এত ভালো নম্বর হয়েছে। ওকে, তো এটা একটা প্রশ্ন থাকে। তো আমি জাস্ট একটা জেনারেল আইডিয়া দিলাম। তো যদি তোমার নিজের মনে হয় ইউ আর সুইটেবল ফর সামথিং, যেটা তোমার অকুপেশন বা কেরিয়ার হতে চলেছে, শুধুমাত্র সুইটেবিলিটি নয়, তার সঙ্গে অকুপেশন বা কেরিয়ার, তো তাহলে কি সেটা ভোকেশনের মিনিং দ্বারা। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যদি আমি এবার যতটা বোঝালাম, তার মানে তার ভিত্তিতে তাহলে কোনটা হয় রাইট আনসার? এক্সামিনেশন হবে না, সেমিনার হবে না, হলিডে হবে না, অকুপেশন হবে। একদম রাইট, অকুপেশন উইল বি দ্য রাইট আনসার। অর্থাৎ আমরা কি বুঝলাম, যেটাই তুমি প্যাশনেটলি চুজ করেছো, অর্থাৎ তুমি সুইটেবল সেই জবটার সাথে। যদি আমি আমার কথা বলি, আমি খুব ছোটোবেলায় বুঝে গিয়েছিলাম, আমার স্কুল লেভেল থেকে আমি আমার স্কুলের বন্ধুদেরকে পড়াতে পারতাম। যখন আমি 9-10-এ পড়ছি, তখন অঙ্কের 4খানা এরকম নিয়ম থাকতো বীজগণিতের, তোমাদের কারণ মনে আছে কিনা আমি জানি না। বজ্রগুণন পদ্ধতি থাকতো, পরিবর্ত পদ্ধতি থাকতো, অপনয়ন পদ্ধতি থাকতো। তো সাধারণত অনেক স্কুলে একটা দুটো পদ্ধতি বা অপনয়ন পদ্ধতি খুব ফেমাস ছিল সেখানে। আমাদের বাংলা মিডিয়ামে আমরা অপনয়ন পদ্ধতিতে প্রচুর করতাম। তো আমি সেখানে 4টে পদ্ধতি শিখেছিলাম এবং আমি 4টে পদ্ধতিতেই করতে পারতাম, মানে আমার খুব লিটল ব্রেন দিয়ে করতে পারতাম। তো আমি আমার স্কুল লাইফেই বন্ধুদেরকে হেল্প করতে করতে বুঝতে পেরেছিলাম ফ্রম দেম, তাদের কাছ থেকেই, তাদের মুখেই বুঝতে পেরেছিলাম যে আমি তাদেরকে ভালো বোঝাতে পারছি। তখন ক্লাস 10-এ পড়ি। তারপর আমি 11-এ প্রথম আমার টিচিং কেরিয়ার স্টার্ট করি স্কুলের ছেলেমেয়েদেরকে নিয়ে। যখন 11-এ পড়ি, তখন আমার প্রথম স্টুডেন্ট 2জন পড়তে এসেছিল, একজন ছিল 9, একজন ছিল মোস্ট প্রবলি 8, আমি খুব মনে করতে পারছি না এখন আর। তো পড়াতে আমি আরম্ভ করি। তো তখন আমি বুঝতে পারি যে এইটা আমি পারি, এটা আমার দ্বারা হয়। এবং তার সাথে যখন আমি কলেজে উঠে আমি বুঝতে পারি, যখন আমি থিয়েটারে অংশগ্রহণ করি, বুঝতে পারি যে আমি রাইটার, অ্যাক্টর বা ডিরেকশন দিতে পারি। এই দুটো পার্ট আমার দ্বারা হয়, অর্থাৎ ক্রিয়েটিভ ফিল্ড আর টিচিং ফিল্ড, এই দুটো আমি পারি। তো তাহলে কি হলো, আমি আমার যেখানে সুইটেবল ফিল করেছি আমি সেই ফিল্ডে এসেছি। তো এই ব্যাপারটাকেই বলা হয় ভোকেশন। আমি আশা করি এটার থেকে ভালো করে আর বোঝানো যাবে না। ওকে, তো তোমাদেরকে বারবার বলছি, তোমরা ইউপিএসসির মতো করে ডাব্লিউবিসিএস হবে বলে আমাদের যেহেতু চারদিকে একটা রব উঠেছে, তো ইউপিএসসিতে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স পেপারের প্রত্যেকটা যে অপশান থাকে, সেই অপশানগুলোকে নিয়ে কিন্তু স্টাডি করা হয়। ওকে, তো আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। কোয়েশ্চেন নম্বর 11 ক্লিয়ার, যে হোয়াই ইট ইজ ভোকেশন। কারণ ওরা আজকে অকুপেশনের সঙ্গে আরও একখানা কাছের মিনিং দিয়ে দিতে পারে, তখন যাতে তোমরা কোয়েশ্চেনটার উত্তর করে আসতে পারো। তো ইট ইজ ভোকেশন। কোয়েশ্চেন নম্বর 12-এ আসছি।
খুব ভালো একটা প্রশ্ন, যে প্রশ্নটার অর্থটা আজকের যুগের সাথে খুব বেশি রকমই সম্পর্কিত একটা শব্দ। এই শব্দটা আমাদের আশেপাশে চারদিকেই আমরা এই শব্দের একটা অস্তিত্ব অনুভব করি। ইংরেজি এবং বাংলা এই দুটোই যেহেতু ভাষা, এই দুটোকে পরীক্ষার মতো করে শিখতে গেলে অনুভব করতে আগে হবে, তবে কি বেশি দিন মনে থাকবে। তো এক্ষেত্রে এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে জেলাস বা জেলাস, যে কথাটা আমরা বলি। তো জেলাস কথাটার মানে এখানে হয় হচ্ছে হিংসা বা ঈর্ষা করা। ওকে, এবারে ঈর্ষা দাও তো ঘৃণা থেকেও তৈরি হতে পারে বা ঈর্ষা থেকে ঘৃণা তৈরি হতে পারে, কিন্তু যেটাই হোক না কেন আগে যেহেতু প্রশ্নটা ঈর্ষা নিয়ে করেছে তাই ঘৃণা হবে না। এবার এটা সত্যি কথা যে তারাই আমাদের প্রতি জেলাস যারা আমাদের প্রতি ইন্টারেস্টেড, এটা ঠিক, কিন্তু প্রশ্নটা অনুযায়ী ইন্টারেস্টেড হবে না। দেখো, তুমি দেখবে তোমার বন্ধুরা তোমাকে বা যারা তোমার ভালো চায় তারা যত না তোমার ব্যাপারে আগ্রহী, যারা তোমার প্রতি জেলাস তারা কিন্তু তোমার প্রতি সব থেকে বেশি আগ্রহী থাকবে। আমি জানি না কতজন এগ্রি করবে এই রিয়েলিটি চেকটা। তো অ্যাডমায়ার তো হচ্ছেই না, কারণ সে তো এনভি করে। তার অ্যাডমায়ারেশন কেমন হবে, বাবা তোকে তো এখন দেখাই যায় না, তুই তো কত বড় হয়ে গেছিস, এইটাকে বলা হয়। তাহলে এটা হবে না, বাকি কি থাকলো, এনভিড। তো এনভি করার অর্থ হচ্ছে ঈর্ষা করা, তাহলে জেলাস সঙ্গে এনভি থাকবে। বোঝা গেল? প্রত্যেকের কাছে ক্লিয়ার? এনভি উইল বি দ্য রাইট আনসার। কেন বাকিগুলো হলো না এটাকে আমি ডিটেলে বুঝিয়ে দিলাম। পরের প্রশ্নে আসবো, ট্রান্সমিশন। আচ্ছা, আমি জেলাসে আরেকবার আসতে চাইছি, আই এম সরি। এই জেলাস যে কথাটা আছে এখানে যদি জেটা আমি যদি বাদ দিয়ে জেড অ্যাড করি তাহলে সেটা একটা শব্দ হয়। কারোর আইডিয়া আছে? শব্দটা হয়ে যায় জিলাস। অর্থাৎ তুমি যদি তোমার কেরিয়ারে যতটা জিলাস থাকবে লোকে তোমাকে দেখে ততটা জেলাস হবে, এই হচ্ছে বিষয়। জিলাসের অর্থ হচ্ছে তুমি কোনো একটা অবজেক্টিভ বা কোনো একটা কেরিয়ারে এতটা হাইলি এনথুসিয়াস্টিক, এতটা হাইলি এনার্জেটিক, এতটা হাইলি ফোকাস, ন্যাচারালি তুমি তাহলে একদম তোমার গ্রাফ উপরে যাবে, আর তোমার যা যতটা উপরে যাবে ততটা মানুষ জেলাস হবে। তো জিলাস আর জেলাস কিন্তু একদম সমানুপাতিক মার্ক একটা সম্পর্ক আর কি। তুমি যত জিলাস হবে নিজের ব্যাপারে লোকে তত জেলাস হবে তোমার ব্যাপারে। এইভাবেই দুটো শব্দ মনে রাখবে, একদম প্যাশনেট। তো জিলাস শব্দটা আমার সাডেনলি মনে পড়লো, আমি তোমাদেরকে বলে দিলাম। নেক্সট ট্রান্সমিশনে আসবো। ট্রান্সমিশন খুব ভালো একটা শব্দ। চারখানা অপশন দেখতে পাচ্ছি, অ্যাডমিনিস্টার, কনভেন্স, কানেক্ট, ডিসকানেক্ট। প্রত্যেকে মনে রেখো, এইবারে ডাব্লিউবিসিএস প্রিলিমস দেওয়ার পরে আশা করি অনেক ছাত্রছাত্রী যারা এই বাংলায় থাকবে সবার একটা ধারণা হবে, যারা সিরিয়াস ছাত্রছাত্রী, যে ডাব্লিউবিসিএস এর প্রশ্নপত্রে কিন্তু আমরা যখন প্র্যাকটিস করে সোজা প্রশ্ন বা সহজ টপিক ছেড়ে যাই যে এটা তো একবার পড়েছি সহজ টপিক, সেই সহজ টপিকেরও কিন্তু ভার অনেক বেশি হয়ে যায় যখন আমরা অতগুলো কঠিন টপিকের মাঝখানে ওই সহজ টপিকটাকে দেখি। তাই কোনো কিছু কিন্তু ছেড়ে যাওয়া যাবে না, আমরা কোনো কিছুকে অবহেলা করবো না। অবহেলা শব্দটা কিন্তু খুব খারাপ শব্দ, আবার এই শব্দটাই কিন্তু তোমাকে তৈরি করতে পারে। তো দুটো কিন্তু মাথায় রাখবে। তো ট্রান্সমিশনের অর্থ কি? ট্রান্সমিশনের অর্থ হচ্ছে কোনো কিছু সংক্রামিত করা বা কোনো কিছু এরকম ট্রান্সফার করা বা ট্রান্সপোর্ট করা, এ থেকে বিতে নিয়ে যাওয়া। তাহলে সেটা অ্যাডমিনিস্টার হবে না, কানেক্ট করাটা হবে না, ডিসকানেক্ট হবে না, কনভেন্স হবে। কনভেন্স মানে এটা কনভে থেকে এসেছে। কনভেন্সের অর্থ কি? দ্য অ্যাকশন অফ প্রসেস অফ ট্রান্সপোর্টিং অর ক্যারিং সামথিং আর সামওয়ান বা সামথিং যেটাই হোক দুটোই কনভেন্স। তাহলে রাইট আনসার হচ্ছে বি, ট্রান্সমিশনের। ওকে, সকলের ক্লিয়ার তো? কোয়েশ্চেন নম্বর 14, ইন্টারফারেন্স।
খুব ভালো প্রশ্ন, মানে আমার খুব ইন্টেলেকচুয়াল লাগলো প্রশ্নটা, মানে এই টোটাল প্রশ্নের অপশানসগুলো। কিন্তু এইটা কেউ ভেবো না এটা কুংফুর ভাই বা কিছু, দিস ইজ ফিয়ারফুল, এটা ফিয়ারফুল নয়। প্রত্যেকে উত্তর করবে ইন্টারফারেন্স এর সব থেকে কাছের শব্দ কি হতে পারে। এবার আমি একটু বলি, সেটা হচ্ছে ইন্টারফারেন্সের অর্থ হচ্ছে কোনো কিছুতে বাধা প্রদান করা, ইন্টারফেয়ার করা। আমি খুব সহজ একটা সার্থক বাক্য রচনা তুলে নিই, সেটা হচ্ছে এ কথা বলছে কিছু একটা এবং বি ধরো শুনছে, বি ইজ দ্য লিসেনার, এবং বি সাডেনলি এর কথার মাঝখান থেকে কিছু একটা বলার চেষ্টা করলো যেখানে এ ওয়াজ নট ফিলিং গুড। সামটাইমস যে মানুষ ইন্টারফেয়ার করলে সে ইন্টারফেয়ারটাকে ভালোবাসে সেটা নয়। তো সেক্ষেত্রে অনেকে যদিও আননোয়িংলি করে, তারা খারাপ কিছু ভেবে করে না, তারা হয়তো জাস্ট বলতে চায়, ওভার এক্সাইটমেন্টে ইন্টারফেয়ার করে ফেলে। তো যে ক্ষেত্রেই হোক না কেন, দুক্ষেত্রেই কিন্তু কথাটা বাধাপ্রাপ্ত হয় বা কাজ বাধাপ্রাপ্ত হয়। এটা তো কথা বললাম, এরপর ধরো স্কুল বিল্ডিংয়ে কিছু একটা কাজ চলছে, সেটাকে ইন্টারফেয়ার করলো কেউ। তো সেইগুলো দুক্ষেত্রে ইন্টারফেয়ারের অর্থ হচ্ছে অবস্ট্রাকশন। ওকে, অবস্ট্রাক্ট করা। কিন্তু এইখানে সব থেকে সুন্দর মিনিংটা হচ্ছে ডিফারেন্স। এই ডিফারেন্সের একটা দারুণ মানে আছে। এইটা কিন্তু ওই ডিফারেন্স নয় তোমরা যে ডিফারেন্সটা পড়েছো এতদিন। এই ডিফারেন্সের একটা মূল মানে হচ্ছে, যেটা খুব ভালো, সেটা হচ্ছে ধরো একজন খুব বৃদ্ধ মানুষ বা কোনো একজন শিক্ষক, ঠিক আছে, সেই শিক্ষক ধরো কিছু একটা ভুল, কাউকে হয়তো কারোর সঙ্গে হয়তো ভুল ট্রিটমেন্ট করছে বা কিছু একটা বলে ফেলছে, বা কিছু একটা সময় কোনো একটা এরকম এন্টিটি, যে এন্টিটিটা খুবই রেসপেক্টফুল এন্টিটি, তো তুমি যতই পাওয়ারফুল হও না কেন, তুমি সেই এন্টিটির সামনে মাথা নত করে তাকে রেসপেক্ট দিচ্ছ, এবং সেই রেসপেক্টটা কীভাবে দিচ্ছ? সাইলেন্স থেকে, যে সে যেটা বলছে দ্যাট ইজ রাইট। এইটাকে আমরা ডিফারেন্স বলি। আমরা সাধারণত বয়সে বড় হলেও এটা দিয়ে থাকি, অর্থাৎ যাকে আমরা রেসপেক্ট দিই এবং সেই রেসপেক্টের ক্ষেত্রে যখন আমরা তার প্রতি একটা সাবমিশন অ্যাটিটিউড আনি, সেইটাকে আমরা ডিফারেন্স বলি। খুব ভালো একটা শব্দ। এই শব্দটা আমি আমার অনার্সে ইউজ করে ভালো নম্বর টানতাম, মানে বিভিন্ন পার্টে, সেই জন্য শব্দটা আমার মনে আছে। আমার একটা খুব সিক্রেট ছিল, আজকে এটা খুব ওপেন সিক্রেট করে দিচ্ছি। আমি দেখতাম কোন শব্দগুলো না ওই সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ, এই শব্দটা আমরা শুনেছি বাংলায়, একই রকম লাগে কিন্তু মানেটা আলাদা। যেমন আপন নামে একটা শব্দ আছে, তো আমি ইংরেজিতে শব্দগুলো খুঁজতাম, কারণ আমি জানি এটা টিচারদেরকে বেশ এক্সাইট করতে পারে, এই ছেলেটা পড়েছে বা মেয়েটা পড়েছে। এবং এগুলো আমি যখন অনার্স পড়িয়েছি, আমি আমার স্টুডেন্টসদেরকেও বলেছি, আমি এখন তোমাদেরকেও বলছি। তো এই ডিফারেন্সটা খুব ভালো লাগলো। নেক্সট কোয়েশ্চেন নম্বর 15, কনসর্ট। এই শব্দটা খুব পুরনো একটা শব্দ, কনসর্ট শব্দটা বহু পুরনো শব্দ। এই শব্দের আমরা ব্যাপ্তি আমাদের ওল্ড ইংলিশ, অর্থাৎ যখন ইংরেজি ভাষা প্রচলন শুরু হয়েছে, ওল্ড ইংলিশ লিটারেচার, মানে ইন দ্য টাইম অফ জিওফ্রে চসার। তোমরা হয়তো অনেকে ক্যান্টারবেরিটেলসের নাম শুনেছো, পড়নি অবশ্যই। সেই সময়কার শব্দ থেকে যখন ওই SUNNE লেখা হতো সানকে, যেটা আমরা এখন SUN লিখি, সেই সময়কার একটা শব্দ, এই শব্দের ব্যাপ্তিটা আমি তোমাদেরকে বলবো, তবে তোমরা ধরতে পারবে যেখানে আমি কি বলছি। তো দেখো, কনসর্টের বেসিক মিনিংটা এখানে এখানে যদি উত্তরে নিই তাহলে এটা হবে পার্টনার। ওকে, কিন্তু এবার যখন প্রশ্ন আরও কঠিন থেকে কঠিনতর হবে, তাহলে এটা খুব হাইলি এক্সপেক্টেড যে একজন অ্যাসিস্ট্যান্ট ইংলিশ এক্স প্রফেসর তোমাদেরকে সঠিকটা বোঝাবে। তো কনসার্টের মানেতে এখানে ডিরেক্টলি পার্টনার আসছে, যারা যারা পার্টনার করেছে রাইট আনসার, ইউ নিড টু নো হোয়াই ইট ইজ পার্টনার, এটা বুঝতে হবে। দেখো, কনসার্ট কথাটা একটু ওই, আমি একটু মজা করেই বলছি, ওই
কনসর্ট কথাটা হচ্ছে যারা ধরো রিগাল বা রয়্যাল ফ্যামিলি, ওকে, খুব রয়্যাল ফ্যামিলি বা রিগাল ফ্যামিলিজ হয় না, তাদের যেটা স্পাউস হয়, তাদের যারা হাজব্যান্ড হয়, ওটাকে না আমরা কনসর্ট বলি। ওকে, যে শি ইজ কামিং উইথ হার কনসর্ট, এরকম। তো ওই পার্টনারশিপটাকে কনসর্ট বলা হয়। ওকে, আর একটা ঘটনা আছে, কনসর্টের দুটো মানে, একটা হচ্ছে রয়্যাল পার্টনারশিপকে আমরা কনসর্ট বলতে পারি, অর্থাৎ আমার হলে কি বলবো, যে আমার বউ আসছে, বা আমার যদি কাউকে বিয়ে না করি বলবো আমার গার্লফ্রেন্ড আসছে, এবার ধরো কেউ একজন নিজেকে খুব রয়্যাল ভাবছে, তার রয়্যাল ফ্যামিলি, সে বলবে আমার কনসর্ট আসছে, কনসেপ্টটা এরকম। ওকে, অর্থাৎ আমার কিছুদিন আগেই একটা আমি ভিডিওতে দেখেছিলাম, ধরো বিভিন্ন শব্দের একটা ব্যাপ্তি হয় না, যে কিছু মানুষ এই শব্দটা ব্যবহার করে, কিছু মানুষ ওই শব্দটা ব্যবহার করে। ওকে, মানে যখন আমি স্কুলে পড়তাম তখন ওই আমি উপস্থিত বলতাম, এবং যখন অনেক ছেলে মেয়ে প্রেজেন্ট স্যার প্রেজেন্ট ম্যাম বলতো, তো আমি তখন ভাবতাম ভাই মানে বিশাল ব্যাপারটা। তো ব্যাপারটার মানে এক, কিন্তু ওই একটু ডিফারেন্ট শব্দ ব্যবহার করেছে, মানি ব্যাগ আর ওয়ালেট, আন্টি ম্যাডাম, ওই ব্যাপারটা। ওকে, আশা করি প্রত্যেকে বুঝেছো। তো কনসর্টের ফার্স্ট মিনিং হচ্ছে রয়্যাল ফ্যামিলিজের স্পাউসকে ডিনোট করা হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে তুমি যখন কারোর সঙ্গে হ্যাবিচুয়ালি আছো, মানে তোমার হ্যাবিট আমি ওর সঙ্গে মিশবো, কিন্তু বাকি তোমার কাছের লোকেরা চাইছে তুমি না মেশো, এইরকম একটা ব্যাপারকে বলা হয়, যে তুমি এমন একজনের সাথে আছো বাকিরা সেখানে ডিসঅ্যাপ্রুভাল দিয়েছে, তুমি তাও তার সঙ্গে আছো, সেইটাকে কনসার্টিং বলা হয়। বুঝতে পারছো তো? লাইক ইউ চুজ টু কনসার্ট উইথ দ্য এনিমি, বা ইউ চুজ টু কনসার্ট উইথ সামওয়ান যেটাকে বাকিরা ডিসঅ্যাপ্রুভাল দিয়েছে, সেটাকে কনসার্ট বলা হয়। এই দুটো পার্ট বোঝা গেছে? মানে তুমি যদি মনে করো কনসার্ট কথাটাকে পার্সনিফাইও করবে, তাও করতে পারো, কিন্তু তোমাদের মেন্সের জন্য বলছি, কনসার্ট কথাটা যে শুধুমাত্র মানুষের ক্ষেত্রে ব্যবহার করবে তা নয়। ধরো দুখানে জাহাজ যাচ্ছে, সেখানেও কনসার্ট কথাটা ব্যবহার করা যেতে পারে। ক্লিয়ার হয়েছে কনসার্টের ব্যাপার? তাহলে এবার বুঝতে পারছি গাইড হবে না, কনভয় হবে না, প্রোটেক্ট হবে না, কনসার্ট বোঝা গেল? পার্টনার হবে, পার্টনারশিপ। ক্লিয়ার? ট্রান্সিয়েন্ট, এটার মানেটা খুব দারুণ। ট্রান্সেন্ডের মানে বলবে, তোমরা আমাকে বলো যে আমি যে প্রত্যেকটা মানে ইন ডিটেলে বলে দিচ্ছি, আশা করছি তোমাদের সেগুলো লেখাপড়ায় কাজে লাগবে। এতটা ডিটেলে যে আমি এক্সপ্লেনটা করে দিচ্ছি ফর মেন্স, এখানে কিন্তু যা পড়াচ্ছি সব প্রিলিমস প্লাস মেন্স, মাথায় রেখো। আমি যখন আনএকাডেমিতে ক্লাস নিতাম লাইভে, তখনও আই ওয়াজ গিভিং মাই বেস্ট, বাট সেটা ওয়াজ নট মাই ওন ইনস্টিটিউট ডেফিনেটলি। তো সেক্ষেত্রে সেখানে কিছু লিমিটেশনস আমাকে রাখতে হতো, তারপরেও আমার ইংরেজি ক্লাস, হিস্ট্রি ক্লাস ওয়াজ দ্য মোস্ট লাভড বাই দ্য স্টুডেন্টস। তো এই ক্লাসটা করে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা ইংরেজি ক্লাসের অ্যাকচুয়াল লেভেল কতটা হওয়া উচিত ফর সিভিল সার্ভিস। আমরা জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করব, আমরা বিষয়টাকে বুঝবো জিনিসটা কি, কেন এমসিকিউটা দেওয়া হয়েছে, কারণ এই একটা এমসিকিউ ভুল টিকের ওপরে তোমার নিজের অস্তিত্ব ডিপেন্ড করছে যারা চাকরির প্রিপারেশন নিচ্ছ। তো উই নিড টু ভ্যালু আওয়ার টাইম, উই নিড টু ভ্যালু আওয়ার এফার্ট, প্রত্যেকটা জিনিসকে ভ্যালু করতে জানতে হবে। তো এক্ষেত্রে আমি প্রশ্নটার উত্তর এখানে জানতে চাই হচ্ছে ট্রান্সেন্টের মানে কি। ওকে, তো ট্রান্সেন্টের আগে মানেটা তোমাদেরকে বুঝতে হবে। ট্রান্সেন্টের মানে হচ্ছে যেটা খুব শর্ট টাইমের জন্য আছে, তারপর ওটা থাকবে না। ওকে, আমি ধরতে পারি মোমেন্টস, কোনো একটা মোমেন্টস লাইফের। আমি সবসময় একটা কথা খুব বলি, আমি আমার অনার্সের টাইমে ওই লাইনটা খুব লিখতাম, যে আমাদের মোমেন্টসটা কখন মেমোরি হয়ে যায় আমরা বুঝতে পারি। ধরো তোমরা আজকে ক্লাস করছো, তোমরা যখন আজ থেকে 3টে বছর পর তোমাদের তো ক্লাস অফ হয়ে যাবে, তখন কিন্তু আজকের ক্লাসে সুমিত স্যারের সাথে তোমাদের যে মোমেন্টস আছে উইচ উইল বি মেমোরিজ। ওকে,
তোমাদের কলেজে যা ছিল সেটা মেমোরিজ হয়ে গেছে। তো মোমেন্টস কিন্তু অ্যাকচুয়ালি থেমে থাকে না, মোমেন্টস ইজ অলসো শর্ট লিভড। আমাদের পৃথিবীতে যে কোনো মুভমেন্ট শর্ট লিভড। ওকে, আমাদের যাদের সাথে যা মুভমেন্টস আছে সেগুলো সব শর্ট লিভড মুভমেন্টস। ওকে, তো এইরকম যে জিনিসগুলো আছে এটাকে ট্রান্সেন্ড বলে। ওকে, এবং তার সঙ্গে ফ্লিটিং কথাটা যায়, কারণ ফ্লিটিংয়ের মানেও ডিরেক্টলি এটা, ফ্লিটিংয়ের মানে উইচ ইজ ভেরি শর্ট লিভড, যেটা এরপরে আর থাকবে না হয়তো। আমি মেমোরিজ অ্যান্ড মোমেন্টস দিয়ে বোঝালাম, সেটা যা কিছু দিয়ে হতে পারে। ধরো কোনো একজন টিচার, তোমরা স্কুলে দেখেছো যে কোনো একজন স্যার বা ম্যাডাম এলেন, উনি 1 মাস পড়ালেন, তারপর আর দেখা গেল না, এরকম হয় না? বা তোমরা যারা বিএড ট্রেনিং নিচ্ছ, তোমাদেরকে পড়াতে যেতে হয় না স্কুলে, একটা ওই টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যেতে হয়। কেউ বিএড আছো এখানে? যদি থেকে থাকো তোমাদের হয়তো মনে থাকবে, যেরকম স্কুলে যেতে বলে, স্কুলের একটা ডেট দেয়, এরকম ব্যাপার আছে। তো তোমরা তো সেখানে শর্ট লিভডই পড়াও, তাই না? শর্ট টার্মের জন্য পড়াও। তো শর্ট টার্মটাকেই আমরা ট্রান্সিয়েন্ট বা ফ্লিটিং বলি। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? আমাকে একটু জানাবে তোমরা। আচ্ছা, বিএডও আছে, সমস্ত শিক্ষিত মানুষজন আছে। তো এখানে ট্রান্সপারেন্ট হচ্ছে না, তাহলে ফিবেলের অর্থ হচ্ছে দুর্বল বা অসুস্থ, আর ফ্যান্সিফুল মানে জানি পুরো একদম ফ্যান্সির মধ্যে থাকা একটা টার্ম। ওকে, তো দিস ইজ অল অ্যাবাউট লাইক ট্রান্সেন্ড অ্যান্ড অল। ওকে, প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? কারণ একটা ওয়ার্ড তোমরা আশা করি প্রত্যেকে শুনেছো, আমি এটাকেও বলে দিচ্ছি। কার্পেডিয়াম শব্দটা আমরা প্রত্যেকে শুনেছি। কার্পেডিয়ামের মানেটা হচ্ছে টাইম ইজ ফ্লিটিং ইন অর্ডার টু আর্জ ইটস অডিটর। ওকে, এটার মানেটা ডিরেক্টলি এখানে যায়। কোয়েশ্চেন নাম্বার 17। এই শব্দটা তোমাদের অধিকাংশ মেয়েদের জীবন নষ্ট করেছে সেই স্কুল কলেজ লাইফ থেকে। শব্দটা তোমরা প্রত্যেকেই চেনো, ছেলেদেরও করেছে একই সাথে। দেখো, এটার আনসারটা টাইপ করে বলবে প্রত্যেকে। কারণ আমরা প্রত্যেকে ইনফ্যাচুয়েশনের অর্থ যেটা জানি, যেটা আমাদেরকে শেখানো হয়েছে, আসলে কি অর্থটা মানে তাই আমরা আজকে সেটা জানি। প্রত্যেকে আনসার করবে শব্দটা। ইনফ্যাচুয়েশনের প্লেন বাংলা মানে হচ্ছে মোহ বা কোনো কিছুর প্রতি ফ্রেন্ডজি থাকা। এটা প্লেন বাংলা মানে। এবার তোমরা খোঁজো এর মধ্যে কোনটা মোহ আসছে, কোনটার কাছাকাছি মিনিং মোহ। বি আর ডি এর মধ্যেই একটা হবে। বাকিগুলোও থাকে। ইনফ্যাচুয়েশন থাকলে আমরা মনে করি আমরা ইমোশনাল হয়ে পড়েছি, আমরা মনে করি আমরা ইমাজিন করছি, এরকম অনেক কিছুই থাকে, বাট ওই দুটো কাজের নয়। বি আর ডি এর মধ্যে একটা হবে। এবার তোমরা দেখো কোনটা হবে, কম্প্যাশন হবে না প্যাশন হবে? কম্প্যাশনে কি প্যাশন কম থাকে? ওই জন্য কি কম্প্যাশন লেখা আছে জানি না। ব্যাপারটা হচ্ছে কম্প্যাশনের একদম প্লেন বাংলা মিনিংয়ের অর্থ হচ্ছে সহানুভূতি, কম্প্যাশনেট থাকে। তো আমরা ইনফ্যাচুয়েটেড কোনো কিছুর প্রতি বা কারোর প্রতি থাকা মানে আমরা সহানুভূতিপূর্ণ থাকি না, আমরা প্যাশনেট থাকি, সেটার প্রতি আমাদের একটা জিল থাকে। ওকে, দ্য রাইট অ্যান্সার উইল বি প্যাশন। বেশ ট্রিকি কোয়েশ্চেন ছিল এটা, একদম ইজি জায়গা থেকে তুলেছে প্রশ্নটা, বাট কোয়েশ্চেনটা ইজ ট্রিকি। তো প্যাশন উইল বি দ্য রাইট আনসার। দেখো, ইমোশন বাদ দিয়েছি, ইমাজিনেশন বাদ দিয়েছি, কম্প্যাশন আর প্যাশনকে ধরেছিলাম। কম্প্যাশনের মানে কোনো কিছুর প্রতি সহানুভূতিশীল থাকা। ওকে, তো তুমি যদি কোনো কিছুর প্রতি ইনফ্যাচুয়েটেড হয়ে পড়ো, তুমি তার প্রতি সহানুভূতিশীলের থেকে আগে তো প্যাশনেট আছো, তাই না? সেটা কি তো প্যাশন মানে? তোমরা যখন কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে দেখো, বা যখন কারোর প্রতি তোমরা যেটাকে ভাবছো যে যেটা যেটা হতে পারে ওটা ওরকম হতো, তো যখন ইনফ্যাচুয়েটেড হয়ে পড়ো, তো বেসিক্যালি ইনফ্যাচুয়েশনের অ্যাকচুয়াল মানেটা হচ্ছে কোনো কিছুর প্রতি প্যাশনেট থাকা, ফ্রেন্ডজি থাকা, সেই ব্যাপারগুলোকে বলা হয়। ওকে, দেখো,
আনসার করবে। কডলের কি মানে এটা প্রথমে বুঝতে হবে। কডলের বেসিক মানেটা হচ্ছে, আমি আগেই বলছি, যা এটা কিন্তু সিনোনিম কোথাও লিখে দেয়নি ওরা। বেসিক্যালি ইট ইজ সিনোনিম, যেটা বার করতে হবে। ওরা বলেছে ক্লোজেস্ট মিনিং কী হবে, এটা ভালো খেলেছে। তো ব্যাপারটা হচ্ছে যে কডলের অর্থটা হচ্ছে যখন কোনো কিছুর প্রতি আমরা ওভার প্রোটেক্টিভ থাকি, প্রোটেকশনও নয় বেসিক্যালি, তাহলে ওভার প্রোটেকশনটা ইজ অলসো আ প্রোটেকশন, নাইটমেয়ার ইজ অলসো আ ড্রিম, তাহলে ডিরেক্টলি এটা হয়ে যাবে প্রোটেক্ট। কারা কারা সি করেছো? প্রত্যেকে আনসার করো। প্রত্যেকে আনসার করো। হয়ে গেছে 18, চলে আসছি 19-এ। কি হবে? প্রত্যেকে আনসার করো। ইরাস্টিবল মানে কি? খুব কাছে কাছে দিয়েছে মিনিংগুলো, মাথায় রেখো। খুব কাছে কাছে দিয়েছে, অনেকেই ওয়ান এ আর সিতে ভেসে যাবে, আমি জানি, এটা খুব স্বাভাবিক। আচ্ছা, তো আমি বলে দিই, এই শব্দটার বেসিক মানেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি রেগে যায়। ওকে, খুব তাড়াতাড়ি রেগে যায়, বিরক্ত হয়ে যায়, খিচে যায়, এটার মানে। ওকে, যেটা রেগে যায় মানে আমরা অ্যাংরি ধরতে পারি, এনভিয়াস হচ্ছে না। টেম্পারামেন্টাল মানে কারোর মধ্যে যখন কোনো একটা অ্যাপ্রোচ থাকে, যে কোনো কিছু ধরনের টেম্পারামেন্ট থাকতে পারে, অ্যানিমালিস্টিক টেম্পারামেন্ট থাকতে পারে, যা খুশি থাকতে পারে, বাট এটা ডিরেক্টলি হবে ইরিটেবল। ইরিটেবল মানে হচ্ছে যে লোকটা না তোমাকে দেখলেও রেগে যেতে পারে, ইরিটেশনে চলে যেতে পারে। তো হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, দুটোই ইজিলি হয়ে যায়। ইজিলি রেগে যাওয়া, ইজিলি ইরিটেট হয়ে যাওয়া, এই জন্য এটা এটা হবে। ডি ইজ দ্য রাইট আনসার। ডেলিভারেটলি। আশা করি বুঝতে পারছো যে কোশ্চেনগুলো কতটা ভেবেচিন্তে আনসার তোমাদেরকে করতে হবে। ডেলিভারেটের অর্থ আমরা অনেকে মুখে মুখে ইউজ করতে করতে অনেক কারণ তো ভাবি ডেলিভারেট মানে বারবার করা, টানা করা। বেসিক্যালি ডেলিভারেটের কিন্তু এটা মানে নয়। ওকে, ডেলিভারেটের বেসিক্যালি বাংলা মানেটা হচ্ছে ইচ্ছা করে করা, বা যেটা করছি সেটা সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে, স্বেচ্ছাকৃত করা। আমি যদি বাংলার কথা বলি, দেখো এবার কোনটা হয়, স্পন্টেনিয়াসলি হবে, ইনঅ্যাডভার্টেন্টলি হবে, ইন্টেনশনালি হবে, না ন্যাচারালি হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। যেমন ব্যালেন্স শব্দটার অ্যাকচুয়াল অপোজিটটা কিন্তু ডিসব্যালেন্স নয়,
সেরকম। আমরা বাঙালিরা অনেক শব্দই এদিক ওদিক করেছি, আমরা ব্যালেন্সের এগেন্স্টে বলে দিই ডিসব্যালেন্স হয়ে যাবে। তো ডিসব্যালেন্স কথাটা হাইলি যখন চলছে তো ধরে রাখো আজ থেকে 50 বছর পর এই শব্দটা অ্যাড হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে নেই সেটা, এটা জানতে হবে। তো এটার উত্তর হবে ইন্টেনশনাল, ইচ্ছাকৃত করা, ডেলিবারেটলি। ওকে, পরের প্রশ্নে আসবো। অ্যানসেস্টার্স কীরকম অবস্থা দেখো, বেশ কাছে কাছে দিয়েছে এক্সামের কোশ্চেনগুলো, এবং দেখতে হবে কোন পরীক্ষায় এসেছে সেই জন্য। অ্যানসেস্টার্স প্রচণ্ড বুদ্ধি করে ভাবনা চিন্তা করে কিন্তু উত্তরটা দিতে হবে অ্যানসেস্টার্স, দ্যাটস ইট। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফাদার কথাটা মানে শুধু ছেলেদের বোঝাচ্ছে এমনটা নয় কিন্তু। এবার দেখো এক্সটিংক্ট ট্রাইবসের কথা বলা হয়েছে, এক্সট্রিম ট্রাইবস ইজ অলসো আওয়ার অ্যানসেস্টার্স, বাট এখানে আনসার এটা হবে না, এই যা দুঃখটা এখানে। রিলেটিভসরা অ্যানসেস্টার্স হতেও পারে, না হতে পারে, বাট ডিরেক্ট অ্যানসেস্টার্সের মানে কি জানতে চাওয়া হচ্ছে? একদম ডিরেক্ট অ্যানসেস্টার্স মানে পূর্বপুরুষ। সিম্পল, আমরা মাঝে মধ্যে বলি না আমাদের পূর্বপুরুষ এপ, একদম পুরনো দিনের পূর্বপুরুষ। তো সেটা কি হবে ভেবে চিন্তে আনসার করো, তোমরা পারবে। এই টাইপের কোশ্চেনগুলো দিয়ে দিয়েই তো জানে মারার চেষ্টা করে ওরা। কি সুন্দর দিয়েছে ওল্ড পিপল, জানে লোকে ভাববে যে যারা আমার দাদু ছিল, দাদুর বাবা ছিল সব বুড়ো, তাহলে ওল্ড পিপল ক্যান বি দ্য রাইট আনসার। তো এটা হবে না, আমি আগেই বলে দিলাম ডি হবে না, একটাই হবে উইচ ইজ ফোর ফাদার্স। ফোর ফাদার্স উইল বি দ্য রাইট আনসার। কারা কারা ফোর ফাদার্স করেছো জানি না, বাট যারা করোনি আমি স্টিল তোমাদের প্রতি প্রাউড, কারণ তোমরা কিছু ভেবেই করেছো, বাট এবার এটা ভাববে। আমি আগেই বলেছি যে ওরা প্রশ্নগুলো এইভাবেই ডিজাইন করবে, এইভাবেই ডিজাইনটা হবে যেগুলো কাছাকাছি কাছাকাছি হবে, কারণ আমাদের কথা বলার ধরনই তো ওরকম। ইংরেজি আলটিমেটলি তো একটা এমসিকিউ নয়, ইংরেজি তো একটা ভাষা, বাংলাও তো তাই। তোমাকে ফিলটা বুঝে লিখতে হবে। তো এক্সট্রিম ট্রাইবসের অর্থ হচ্ছে আজকে তো হতেই পারে আমাদের অ্যানসেস্ট্রাল কোনো একটা ট্রাইবস আছে যেটা এক্সট্রিম করে গেছে, বাট সেটা আমাদের কনসার্ন নয়। রিলেটিভসদের মধ্যে আমাদের সেই রিলেটিভসও তুমি যদি দেখো, তাহলে তো যারা একদম পুরোনো দিনের মানুষ তাদেরকে আমি অ্যানসেস্টার বলতে পারি। তো ঘুরিয়ে ফিরে সেটা ফোর ফাদার্সটাই হচ্ছে একদম আমাদের ট্রিতে, তো সেটাকে আমরা অ্যানসেস্টার বলছি। ওকে, তো ফোর ফাদার্স উইল বি দ্য রাইট আনসার। নেক্সট, ইনক্রিমেন্ট। এই ইনক্রিমেন্ট ঘটনাটাই আমার, সেই ইনক্রিমেন্সিটাই আমার সঙ্গে ঘটেছে, ওই জন্য আমার নাক এখনো বন্ধ। ঘটতো না, কিন্তু যেখানে মানুষ মানুষের মতো আচরণ করে আমি সেখানে ফোর ফাদারদের মতো আচরণ করেছিলাম বলেই হয়েছে। তবু এবার দেখো তোমরা হয়তো বুঝতে পারবে, আমি 14,500 15,000 ফুট থেকে নামার পরেই এই অবস্থা হয়েছে, কারণ ওখানে আমি একটা টি শার্ট পরেছিলাম যেখানে লোকে বড় বড় চাপিয়েছিল গায়ে জিনিসপত্র, গলা নাক ঢেকেছিল। ইনক্রিমেন্ট কথাটা সাধারণত যায় হচ্ছে ঠান্ডার সাথে, কোল্ড কিংবা ভেজা, ওয়েট। ওকে, অর্থাৎ এমন একটা ওয়েদার যেটা কোল্ড ওয়েট। এবার ঠান্ডা ওয়েদার তো আমরা সকলেই ভালোবাসি, কিন্তু এই ঠান্ডা ওয়েদারটা হচ্ছে আনপ্লেজেন্ট। অর্থাৎ তুমি ধরো কোথাও একটা গেছো, আমি সাধারণত মহিলাদের বলছি, ধরো প্রচণ্ড সেজে গুজে গেছে, ভাবছে হেভি লাগবে ব্যাপারটা, তারপর দেখতে পেলে লিটারালি তোমরা মঞ্জুলিকা হয়ে ব্যাক করছো। সেই রকম ওয়েদার যদি জীবনে আসে বুঝবো আনপ্লেজেন্ট কোল্ড ওয়েদার, কোল্ড অ্যান্ড ওয়েট। এগুলো সাধারণত 8-10 হাজার ফুটের পরে যখন তোমরা ভিলেজগুলো ঘুরবে সেখানে এরকম খারাপ অবস্থা হবে। লিটারালি 11,000 ফুটের উপরে উঠে গেলে যদি আউটস্কার্টে চলে যাও আর খুব ঠান্ডা যদি পড়ে যায়, একদম অবস্থাটা হয়ে যাবে হচ্ছে ফ্রিজে জমা বরফের মতো। তো সেই ওয়েদারটাকে বলা হয় ইনক্রিমেন্ট। ওকে, তো সেইটা তাহলে কিসের সাথে কানেক্টেড? ডিরেক্টলি ঠান্ডার সাথে, এবং এটা হবে আনফেভারেবল।
সি উইল বি দ্য রাইট আনসার। বাকিগুলোর মানে বলছি না, বাকিগুলো আশা করি তোমরা জানো। এরপরে ডিসক্রিমিনেট। চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি, কম্পেয়ার, ডিস্টিংগুইশ, কম্প্রিহেন্ড, কানেক্ট। তো খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে ডিসক্রিমিনেটের অর্থ হচ্ছে কাউকে আলাদা করে ট্রিট করা, এবং ডিসক্রিমিনেটের অর্থটা শুধু আলাদা ট্রিট করা না, কাউকে আলাদা করে নেগেটিভলি ট্রিট করা। কিন্তু ডিস্টিংগুইশের মানে হচ্ছে তুমি তাকে নেগেটিভলিও করতে পারো, পজিটিভলিও করতে পারো, বাট আলাদা ট্রিট করা। তো সেক্ষেত্রে এটা ডিস্টিংগুইশ হবে। আলাদা ট্রিট করা কনসেপ্টটা মানে ট্রিটিং ডিফারেন্টলি, এই জন্য ডিসক্রিমিনেটটা ডিস্টিংগুইশ হবে। রাইট আনসার হচ্ছে বি। ওকে, পরের প্রশ্ন। পরের প্রশ্ন সকলে পড়বে। প্রত্যেকে আনসার করবে। আচ্ছা, এখানে ভ্যাসিলেটের যে প্রশ্ন মিনিংটা আমাদেরকে এখানে দাঁড় করাতে হবে, তার আগে আমরা বাকি মিনিংগুলো দেখে নেবো। এখানে কুইয়ার কথাটার অর্থ হচ্ছে অড। সাধারণত দেখবে কোনো মানুষ যখন একটু অড বিহেভিয়ার করে সেটা। কুইভারের মানে হচ্ছে ঠান্ডায় যে কাঁপুনি দেয় না, ওই টাইপের কাঁপুনিগুলোকে কুইভার বলা যেতে পারে, বা কাঁপুনি দিলে বলা যেতে পারে। নেভারের মানে আমরা জানি, আমরা জীবনে অর্ধেক লোকের মুখে শুনে এসেছি, বাকি থাকলে ওয়েভার। তো এইটার মানে হচ্ছে বেসিক্যালি ওয়েভিং হবে। ভ্যাসিলেট মানে যেটা দোলায়মান বা যেটা দুলছে, যেটা সঠিক জায়গায় নেই, সেই জিনিসগুলোকে বলা হয়। তাহলে এ উইল বি দ্য রাইট আনসার। রিকোয়েস্ট আজকে লাস্ট প্রশ্ন। 5টা প্রশ্ন এখানে এক্সট্রা পাবে, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। রিকোয়েস্ট। এইখানে রিকোয়েস্টের ব্যাপারটা ইউএস ফর্ম থেকে জিজ্ঞাসা করা হয়েছে, ইউএস ইংলিশ রিকোয়েস্ট জিজ্ঞাসা করা হয়েছে। মানে ধরো কেউ একটা, সাপোজ এটা একটা কোনো এনজিও বা কিছু, বা তুমি তোমার বাবার থেকে টাকা চাইবে, তুমি বলতে পারো ফাদার ইট ইজ লাইক আই নো ইট ইজ ব্যাড লাইক দ্যাট আই এম আস্কিং ফর মোর মানি। তো আই এম আস্কিং ফর মানে আই এম রিকোয়েস্টিং ফর। ওকে, তো এখানটাতে আস্ক হবে, কিন্তু এখানে কিন্তু বাকি তিনটের মধ্যে কোনোটাই হবে। এ উইল বি দ্য রাইট আনসার। কারা এই করেছে আমি জানি না, বাট এ উইল বি দ্য রাইট আনসার। এখানে রিকোয়েস্ট ইকুয়ালস টু আস্ক হবে, প্লিজ হবে না, সাজেস্ট হবে না, অফার হবে না। ওকে, সো আজকের ক্লাস এতটাই। খুব ভালো প্র্যাকটিস করেছো। আমাকে যদি তোমরা একটু জানাও তোমাদের কীরকম কী স্কোর আসছে, তাহলে আমার একটু সুবিধা হয় বুঝতে। আউট অফ 25 কার কত আসছে এই মুহূর্তে, কারণ আমি শুরু থেকে বলেছি এবারে স্ট্যান্ডার্ড উইল বি হাই, ইজি টু হার্ড কোয়েশ্চেন থাকবে।
এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এরপর নাইস, খুব ভালো নম্বর এসেছে। এগুলো নেগেটিভ দিয়ে বলছো তো তোমরা? আমি কিন্তু নেগেটিভ দিয়ে, আমি আমাকে বলো, আগের বছর আমি নেগেটিভ কাউন্ট করাইনি। ওকে, প্রত্যেকের মার্কসটা জানিও, এবং তোমাদেরকে বলছি তোমরা মাসের শেষে স্যারের যে সমস্ত মক টেস্টগুলো স্যার নেবে, তোমরা একটা দিন বসে ওই মক টেস্টটাকে রিভিশন করে নিও। অর্থাৎ এই যে পেপারটা আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে, এই মক পেপারটা একবার রিভিশন করে নেবে। তাহলে কি হবে, এই যে প্রশ্নগুলো তোমাদের মাথায় গেঁথে যাবে। আর আমি আশা করছি যেটুকু আমি স্বল্প পরিসরে তোমাদেরকে পড়িয়ে বুঝিয়ে দিলাম, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের সাথে। তো আশা করছি তোমরা নেক্সট টাইমও যখন এটা করবে তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, তো আমাদের নেক্সট ক্লাস থাকছে ফ্রাইডে এই ব্যাচের। ওকে, তো বাই এভরিওয়ান।